ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তার মন চাচ্ছে যে আমি তাকে কাছে চাই, কিন্তু না, এখন ওটা আমি করব না। ঈশিতা যেভাবে শক্তি দেখাচ্ছে তাতে মনে হচ্ছে না সে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, তার মন চাচ্ছে আমাকে কাছে নিতে। কিন্তু আমিও চাই না কোনো অবৈধ সম্পর্ক করতে। আজকে বাদে কালকে আমাদের বিয়ে, আর একটা দিন ধৈর্য ধরতে পারবো না, এটা কোনো কথা হলো? তারপর আমি তার গালে চুম্বন এঁকে দিয়ে উঠে যেতে ধরলাম, তখনই সে আমার হাত ধরে ফেললো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ঈশিতার চোখ আর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে আমাকে এখন অনেক গভীরভাবে কাছে যাচ্ছে, কিন্তু এটা করা সম্ভব না আমার পক্ষে এখন। আমি তারপর ঈশিতার বাধা তোয়াক্কা করে যখন বিছানা ছেড়ে উঠে আসলাম, তখন ঈশিতা আমাকে অনেক শক্তভাবে জড়িয়ে ধরলো আর আমার ঠোঁটে তার ঠোঁট দুটো লাগিয়ে দিল। কিন্তু এখন আমাকে নিজের কন্ট্রোলে থাকতে হবে, ভুলবশত কোনো কাজ করা যাবে না। যে কোনো একটা কাজ করলে পরে ঈশিতা আমাকে দোষারোপ করবে, আর পরে বলবে যে আমাকে সে পরীক্ষা করতেছিল, ইত্যাদি ইত্যাদি বলে আমাকে দোষারোপ করবে। আমি এখন এসবের ফাঁদে পা দেব না। তারপর আমি ঈশিতাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি, তার জন্য ঈশিতাকে ছেড়ে দিয়ে রুমের বাইরে থেকে আসলাম। এটা আমি কি করতেছি? আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না কিসের জন্য? আমার ভেতরে কি হচ্ছে এসব? আমি কেন আকর্ষিত হচ্ছি বারবার? আমি কেন তাকে আমার কাছে টেনে নিচ্ছি? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে ঈশান নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে সেটা তো এখন আমি বুঝতে পারতেছি, যে একটা ভালোবাসার মানুষের উপর আকর্ষণ হলে তার থেকে দূরে থাকা কত কষ্টের এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। ঈশান যখন আমাকে রেখে রুম থেকে বাইরে চলে গেল, আর আমি তো ঈশানকে যা তা বলে দেই, ঈশান তাহলে কিভাবে নিজেকে কন্ট্রোল করে এখন আমি বুঝতেছি। তারপর আমি বাথরুমে চলে গেলাম, একদম ফ্রেশ হয়ে নিলাম, সুন্দরভাবে পরিপাটি হয়ে বেরিয়ে আসলাম। আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নিজেকে কন্ট্রোল করলাম। তারপর রান্না করার জন্য কিচেনে চলে আসলাম। কিচেনে এসে দেখি সবকিছু নতুন, তার মানে মুরব্বি চাচা আমাদের জন্য কত কিছু করেছে। তারপর আমি তিনজনের জন্য রান্না করলাম। না জানি মুরব্বি চাচা কতদিন থেকে বাসার রান্না খায় না, দেখে তো মনে হচ্ছে বাইরে থেকে হয়তো কেউ রান্না করে দিয়ে যায়, সেটা খেয়ে থাকে। কিন্তু আজকে আমি আমার হাতের জাদুতে যে রান্না আছে সেটা করে সবাইকে খাওয়াবো। তারপর আমি দ্রুত রান্নার কাজ শেষ করে বাইরে এসে দেখলাম যে ঈশান চেয়ারের ওপর বসে আছে আর মুরব্বি চাচার সাথে গল্প করতেছে। আমার খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখে, যে ওনাকে সময় দিচ্ছে আর ওনার একাকিত্বটা দূর করে দিচ্ছে। দুজনে কথা বলতেছে আর দুজনেই একটু পর পর হেসে দিচ্ছে, মনে হচ্ছে অনেক মজা করতেছে দুজনে। তারপর আমি সবকিছু টেবিলের উপর রেখে দিয়ে তাদের কাছে চলে আসলাম। এসে দেখি তারা আমাকে নিয়ে গল্প করতেছে। আমি বুঝলাম না আমাকে নিয়ে গল্প করার কি আছে, আমাকে নিয়ে এখানে কি হচ্ছে, আর আমার অজান্তে এখানে আমাকে নিয়ে কি গল্প হচ্ছে? খোশ গল্প শুনি। আরে মা, তুমি এখানে? তোমার রান্না করা শেষ? আজ কতদিন পর আমরা বাসায় রান্না করা খাবার খাবো জানো তুমি? আমি তো অবাক হয়েছি যে তুমি রান্না করতে পারো শহরের মেয়ে হয়ে। সব শহরের মেয়ে এক হয় না, তারা নিজেদেরকে বুঝতে জানে, সবকিছু তারা বুঝে। কিন্তু যারা বুঝেও না বোঝার ভান করে তারা শহরের মেয়ে বলে নিজেদের দাবি করে, আমরা মনে করি না। তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। তোমার মতো মেয়ে যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে সবাই আজকে অনেক ভালোই থাকতো। কি বলবো চাচা, আপনাকে কিছু বলার নাই। আমি আসলেই অতটাও ভালো মেয়ে না যতটা আপনি ভালো মনে করতেছেন। আর কিছু বলার নেই। এখন আপনাদের জন্য রান্না করেছি, আপনারা দুজনে আসেন আর দুজনেই এখন খাবার খাবেন। আচ্ছা, তুমি রান্না করেছো আর আমি খাবো না, এটা কি করে হয়? আমি তো তখন থেকে অপেক্ষা করতেছিলাম। ঈশান তোমার অনেক প্রশংসা করতেছিল, তোমার হাতের রান্না নাকি অনেক সুন্দর, তাই তোমার রান্নার পরীক্ষা তো নিতেই হয়। পেরেছি, একটু বেশি বেশি বলাই তার স্বভাব, তাই আমি আর সেটা নিয়ে বেশি কিছু না বলে সে একটু বেশি বেশি বলতেই পারে। কিন্তু তার জন্য তো আর আপনি সে বেশি বেশি বলতে পারেন না। মোটামুটি পারি, অতিরিক্ত না। সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন চলো, বেশি কথা বলা যাবে না, খাবার খেয়ে এসে গল্প করব। হঠাৎ করে ঈশান একটা কথা বলে উঠল, সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখানে এই ধরনের কথা বলার কি আছে আমি বুঝতেছি না। ঈশানের মাথায় দিন দিন সমস্যা হয়ে যাচ্ছে নাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার সমস্যা কি আমি বুঝি না? তোমার একটু ভালো কথা বলেছি আর তুমি বলতেছো আমি আজাইরা মানুষ, আর আমি সবসময় তোমার প্রশংসা করি, তাই না? আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কিসের জন্য। আমি তো এমনি মজা করে বললাম চাচার সাথে, আর তুমি এটা নিয়ে এরকম মন্তব্য করবে? আমি তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা, আমি এখন আর কথা বলবো না, তুমি যেটা বলবে সেটাই হবে। আমার এখন কিছু ভালো লাগতেছে না, আমার অনেক ক্ষুধা লাগছে।
এখন চলো খাবার টেবিলে, পরে কথা হবে। এটা কি? আমি বুঝলাম না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কিসের জন্য। আমি স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলেছি, আর তুমি অস্বাভাবিক ভাবে আমার সেই কথার উত্তর দিচ্ছ। ব্যাপার কি বলো তো, সমস্যা কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। এখন চলো খাবার টেবিলে, আমার অনেক ক্ষুধা লাগছে, সাথে মুরব্বী চাচার অনেক ক্ষুধা লাগছে। আমি এখন কোনো কথা বোঝা যাচ্ছে না। কি রান্না করেছো খেয়ে দেখি, আগে তোমার পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা চলো। আর মুরব্বী চাচা দেখো চলে গিয়েছে। খাবার টেবিলে অলরেডি আমরা এখানে ঝগড়া করতেছি, ব্যাপারটা কেমন দেখায় তাই না? তুমি তো ঝগড়া করতে পারলে মনে হয় যে নিজেকে কি মনে করো আমি ভেবে পাই না। অনেক হয়েছে। আর না, এখন চলো, মুরব্বী চাচা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের তিনি মনে হবে না বেশি দিন থাকতে দিবে, তাই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আর আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কথা বলে আমি ঈশানকে সঙ্গে করে নিয়ে খাবার টেবিলের এখানে চলে আসলাম, আর মুরব্বী চাচাকে খাবার প্লেট এগিয়ে দিলাম, আর ওনার প্লেটে ভাত তুলে দিলাম, তারপর তরকারি দিলাম। উনি খাওয়া শুরু করে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আমার রান্না নাকি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর রান্না করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর তার সাথে ঈশান তো আছেই, মুখ মিলিয়ে যাচ্ছে। মানে দুজন আমাকে কি পেয়ে গেল, আমাকে এত প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দুজনে। আমি চুপচাপ শুধু শুনে যাচ্ছি, কোনো ঝগড়া বা কোনো কথা বলছি না। উত্তর দিলেই তো ঈশানের সাথে ঝগড়া লেগে যাবে। আমি শুধু একটা কথা ভাবতেছি, মুরব্বী চাচাকে আমাদের বিষয়টা কিভাবে বলবো, তাকে কিভাবে বললে তিনি কোনো রকম রাগ করবে না আমাদের উপর, বরং খুশি হয়ে আমাদের দুজনকে মেনে নেবে আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এই কথাটা যে কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমি, কারণ তিনি জানে আমরা বিবাহিত। এখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। আমি ঠিক করলাম যে চাচাকে একটা প্ল্যান অনুযায়ী কাজে লাগাতে হবে। এমনিতেই যদি বলি যে আমরা বিবাহিত না, তাহলে হয়তো তিনি অনেক রাগ করতে পারে আর আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। তাই তাই প্ল্যান খাটিয়ে সবকিছু করতে হবে। আমি ঈশানকে ইশারা করে একটু বাইরে যেতে বললাম, কারণ তার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমি চাচার সাথে একটু কথা বলবো। ঈশান হয়তো বুঝতে পেরেছে আমি তার সাথে কি কথা বলবো, তাই ঈশান হাসি মুখে বাইরে চলে গেল, আর আমার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আমি তাকে মিষ্টি হাসির প্রতি উত্তর দিয়ে মুরব্বী চাচার সাথে কথা বলা শুরু করলাম। তার কি ভালো লাগে কি ভালো লাগে না এসব শুনতে পারলাম। তারপর কৌশলী কিভাবে মুরব্বী চাচাকে জানাতে হয় বিষয়টা, এখন সেটাই প্ল্যান করতে লাগলাম মনে মনে, এবং আমি আমার প্ল্যানটা পেয়ে গেলাম। আঙ্কেল, আপনার সাথে আমার একটু কথা ছিল, কিভাবে যে বলবো আর আপনি যে কিভাবে নিবেন আমি বুঝতে পারতেছি না। আপনি যদি আমার উপর রাগ না করেন, তাহলে আমি আপনার অনুমতি নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। আরে পাগলি মেয়ে কোথাকার, তুমি একটা কেন 1000টা কথা বলো, সমস্যা নাই তো। তোমার কথাগুলো এত মিষ্টি যে শুধু শুনতে ইচ্ছে করে আমার। কি এমন কথা বলবে যে আমি তোমাকে রাগ দেখাবো? আসলে আমি গ্রামের কালচারে বিয়ে করতে চাই। মানে আমরা তো বিয়ে করেছি, কিন্তু আমি এই গ্রামের কালচার অনুযায়ী একটা বিয়ে করতে চাই আবারও। কি আবল তাবল কথা বলতেছো? আবারও বিয়ে করতে চাও? আর তুমি যে ছেলেকে বিয়ে করেছো সে কি তোমাকে সবসময় রাগ দেখায়? কোনো কিছু করে নাকি? তাকে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে এমন কিছু? আরে না আঙ্কেল, সেরকম কোনো কিছু না। আমি ওই ছেলেকে আবারও বিয়ে করব, কিন্তু গ্রামে যেভাবে বিয়ে হয় সেভাবে আপনি যদি একটু আমাদের জন্য এই উপকারটা করে দিতেন, মানে গ্রামে কিভাবে বিয়ে অনুষ্ঠিত হয় সেভাবে সবকিছু যদি করতেন। আরে পাগলি মেয়ে, এই কথা তুমি আগে বলবে না? আমি কালকে তোমাদের বিয়ের ব্যবস্থা করব এবং কালকে থেকে আমার বাসায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি শুধু দেখতে থাকো। আমার যে কি ভালো লাগতেছে যে তোমাকে, আমি কি বলবো, তোমাদের দুজনকে মানুষ পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে যাচ্ছে। আমি কল্পনাও করতে পারি নাই। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাসায় একটা বিয়ে হবে নতুন করে, আমি সবকিছু আয়োজন করব, কিন্তু সেই পুরা কপালটা আমার হয়ে ওঠেনি। কিন্তু এবার মনে হয় সত্যি হবে আমার কল্পনাগুলো। আরে আঙ্কেল, এত কিছু করতে হবে না, শুধু স্বাভাবিকভাবে একটু আয়োজন করে দিলেই হবে। তাতেই আমরা খুশি হব, কারণ আমাদের খুব ইচ্ছা আমার শহর থেকে এসেছি গ্রামে কিভাবে বিয়ে অনুষ্ঠান হয় সেটা একটু নিজেদের মধ্যে অনুভব করতাম, যে গ্রামের বিয়েগুলো কেমন হয় আমরা তো জানি না, তার জন্য। আরে মা, তুমি একদম টেনশন করবে না। কালকে থেকে আমি আমার কাজের লোকগুলোকে ডাকবো এবং তাদের যে কাজগুলো আছে সেগুলো সুন্দর করে করতে বলবো। বাড়িটা সুন্দর করে সাজানো শুরু করে দিবে। আর পরশুদিন শুক্রবার, সেদিন তোমাদের বিয়ে হয়ে যাবে। কালকে আমার যত রিলেটেড, মানে আমার যাদের সাথে পরিচয়, আমি যাদের সাথে চলাফেরা করি, তাদের সবাইকে ইনভাইট করব আর সবাই চলে আসবে। আর আমি ধুমধাম করে তোমাদের গ্রাম্য পরিবেশে বিয়ে অনুষ্ঠানটা করব।
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আমার উপকারটুকু যে আপনি এত সহজেই মেনে নিবেন আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম যে আপনি না তো কি বলেন আমাদের উপর রাগ করেন কিনা, আর আপনি যে এত সহজে মেনে নিবেন সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি না এখনো। আরে পাগলি মেয়ে, কি যে বলো না, তোমাদের মতো ছেলে মেয়ে আমার বাড়িতে এসেছে আর আমি একটা আবদার করেছো সেটা আমি মেনে নেবো না? তোমরা তো আমার ছেলে মেয়ের মতো, তাই না? আর এই কথাটা যদি আমার মেয়ে বা আমার ছেলে আমাকে বলতো তাহলে তো আমি মানে একই রকম করতাম, তাই না? তোমরা এসেছো, আমার সাথে সময় কাটাচ্ছ, আমার সময় দিচ্ছ, আমার যে কত ভালো লাগতেছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি একটা আবদার করেছো, আমি সেটা রাখবো না, এটা কি করে হয় বলো? আচ্ছা, তাহলে এখন আমি সবকিছু আমার প্ল্যান মতো করি, কারণ ঈশানকে আমি জানতে দেব না বেশ বিষয়টা। তাকে আমি একটা সারপ্রাইজ দিব, তাকে না বলেই আমি আপনার সাথে এই কথাগুলো বললাম। আপনি তাকে বলবেন না, আপনি আপনার মতো কাজ চালিয়ে যান, আমি আমার মতো কাজ চালিয়ে যাব। তাহলে কালকে থেকে আমরা আমাদের কাজ শুরু করব। আচ্ছা, তাহলে এখন আমি যাচ্ছি, আর এখন হাতে অনেক কাজ, আমাকে কাজগুলো করতে হবে। তুমি তোমার মতো তোমার কাজগুলো শেষ করো, আমি আমার মতো আমার কাজগুলো শেষ করি। এখন তাহলে আমি গেলাম, আর আমাকে নিয়ে কোনো টেনশন করিও না তোমরা। কথাটা বলে মুরব্বি চাচা রুম থেকে বেরিয়ে চলে গেলেন, আর আমি এদিকে খুশিতে নাচা শুরু করলাম। মুরব্বি চাচা এত সহজে আমাদের সবকিছু মেনে নিল, আমি কখনো কল্পনাও করতে পারিনি। ওনার অনেক বয়স হয়ে গেছে তো, তাই এতটুকুতেই অনেক খুশি হয়ে যায়। আর আমাদের হয়তো এই কথা শুনে ওনার মন আনন্দে ভরে গিয়েছে। তিনি একাকিত্ব কত দিন কাটিয়েছে, হয়তো আমরা এসে একাকিত্বটা দূর হয়ে গিয়েছে। আর এখন দেখলেই বোঝা যায় যে তিনি কতটা খুশি হয়ে থাকেন সব সময় বাসার ভেতরে। আর এত দিন হয়তো তিনি সব সময় মনমরা হয়ে থাকতেন, কেউ ওনার সাথে গল্প করার জন্য হয়তো আসতো না। কারণ আজকে আসার 2-3 দিন হয়ে গেল, কিন্তু একটা মানুষও মুরব্বি চাচাকে দেখার জন্য আসলো না। লক্ষ্য করে দেখলাম যে ঈশান বাহিরে বসে আছে, ফোনে কারোর সাথে কথা বলতেছে। আমি সেদিকে লক্ষ্য করলাম না, আমি আমার মতো কাজগুলো করতে লাগলাম। কারণ আমার এখন হাতে অনেক কাজ, আমাকে সেই কাজগুলো করতে হবে। আর মনের ভেতর যে কি একটা ফিলিংস কাজ করতেছে সেটা শুধু আমি বুঝতে পারতেছি। যারা নিজেদের ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে তাদের জিজ্ঞেস করেন, তাদের এই ফিলিংসটাই, তাদের এই জিনিসটাই হয়েছে। সবার মতো আমার আজকে ফিলিংস হচ্ছে, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেয়ে যাব। আমি সত্যিই কখনো কল্পনাও করিনি যে এইভাবে এত সহজে সবকিছু আমার হয়ে যাবে। আমি সত্যিই অনেক লাকি। আজকে বাসায় কথা বললাম, বাসায় কথা বলে মনটা একদম খারাপ হয়ে গেল। বাসার পরিস্থিতি নাকি অনেক খারাপ, এই মাসে নাকি আমাকে তারা টাকা পাঠাতে পারবে না, কারণ বাসায় অবস্থা অনেক খারাপ। বন্যার পানির জন্য বাসার আশেপাশে যে জমিতে ফসল ছিল সেগুলো পচে গিয়েছে শুনে একদম টেনশনে পড়ে গেলাম। যাই হোক, এই কথাগুলো বাসায় শেয়ার করলাম না। এখন এই মুহূর্তে এই কথাগুলো যদি বাসায় শেয়ার করি তাহলে তারা টেনশনে কত কি বলে দিবে আমাকে। এখন টেনশনে আছে, তাই এই টেনশনের মাথা সব কথা বলা ঠিক হবে না। আমি মনে মনে একটা কথা স্থির করলাম, যাই হয়ে যাক টাকারও পড়াশোনা কন্টিনিউ করতে হবে। জানি না কপালে কি আছে, বাট ভালোবাসার মানুষকে যেহেতু পেয়েছি অবশ্যই কপালে ভালো কিছু থাকবে। আর দেখি বিয়ের ব্যবস্থা কতটুকু কি হয়, বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেলে ভালোই হবে। কারণ এভাবে তো থাকা যায় না, নিজেকে তো আর কন্ট্রোল করা যায় না। ভালোবাসার মানুষের সাথে যখন আপনি একসাথে থাকবেন কিন্তু তাকে স্পর্শ করতে পারতেছেন না, তখন আপনার মনের ভেতর একটা কি কষ্ট আর কি যন্ত্রণা কাজ করবে, সেটা শুধু যদি নিজেই পরিস্থিতির শিকার হন তাহলে বুঝতে পারবেন। অন্যের কথা শুনে আপনি কখনোই সেই পরিস্থিতির কষ্টটা বুঝতে পারবেন না, নিজেকেই সেই পরিস্থিতির শিকার হতে হবে, তাহলেই বুঝতে পারবেন। কি আর করার, কষ্ট করে থাকতে হবে। এখন এখানে বসে থেকে লাভ নেই, যাই আমার মায়াবিনীর কাছে গিয়ে দেখি সে কি প্ল্যান করলো। আমাকে তো ইশারা করে বললো বাইরে যেতে, আর আমি তো বাইরে এসে বসে আছি, আর সে ভিতরে কি করতেছে না করতেছে বুঝতে পারতেছি না। যাই গিয়ে দেখি আগে তার কি অবস্থা, আর সে কতটুকু কি করতে পারলো আমাদের বিয়ে নিয়ে। এখন শুনি গিয়ে আমি অনেক এক্সাইটেড, ভালোবাসার মানুষকে পেয়ে গেলাম সারা জীবনের জন্য, আর শেষ পর্যন্ত সারা জীবনের জন্য আমার সাথেই থাকবে। তার সাথে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু ভাগ করে থাকতে পারবো। আমার জন্য এর থেকে সুখের বিষয় আর কি হতে পারে। যাকে ভালোবেসেছি তাকে পেয়ে গেলাম, জানি না শেষ পর্যন্ত কি আছে আমার কপালে, কিন্তু আশা করি ভালোই কিছু হবে আমার কপালে। তারপর সেখান থেকে উঠে রুমের ভেতরে চলে আসলাম, আর এসে দেখিয়েছে ঈশিতা শাড়ি পরে বসে আছে বিছানার উপর। আমি তাকে শাড়ি পরা অবস্থায় দেখে একদম হতভম্ব হয়ে গেলাম। এত সুন্দর লাগতেছে, এত মায়াবী লাগতেছে, কি বলবো, নিজের কণ্ঠই হারিয়ে ফেলেছি। কি করা উচিত, কি করা উচিত। এখন আমি ভাবছিলাম বাইরে যাব নাকি তাকে জড়িয়ে ধরবো, বুঝতেছি না। আমার পাগলিটাকে এত সুন্দর লাগতেছে যেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার রূপ দ্বিগুণ বেড়ে গিয়েছে শাড়ি পরার জন্য, যেটা দেখে আমার চোখ
একদম মুগ্ধ হয়ে গেছে। তার এই রূপ দেখে কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। সেখানে শুয়ে আছে বিছানার উপর। আমি আর ধীরে ধীরে তার কাছে চলে আসলাম। ঈশিতার কাছে এসে দেখি ঈশিতার চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ক্লান্ত। তাকে দেখে বোঝা যাচ্ছে তার মুখের এখনো ক্লান্তির ছাপ লেগেছে স্পষ্টভাবে। এখনো হয়তো ফ্রেশ হয়নি, অনেক কাজ করেছে আজকে। আমি কিছু না বলে চুপচাপ দু চোখ ভরে আমার পাগলিটাকে আমি দেখতে লাগলাম। তাকে কোনো প্রকার ডিস্টার্ব করলাম না। আমি চাই না কোনো ডিস্টার্ব করতে। আমি চুপচাপ তার মাথার কাছে বসে পড়লাম আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এত সুন্দর লাগতেছে তাকে। আজকে চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে লিপস্টিক, আর একটু চুলগুলো সুন্দর করে এক সাইড দিয়ে ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। দেখতে অনেক মায়াবী লাগতেছে। যে কেউ এরকম একটা মায়াবী মেয়ে দেখলে তাকে দেখে সারা রাত সারাদিন পার করে দিতে পারবে। প্রতিটা ভালোবাসার মানুষের কাছে অনেক সুন্দর হয়। পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর তার ভালোবাসার মানুষটাই হয়, আর অন্য কেউ হয় না। তার চোখে আমিও তার ব্যতিক্রম না। আমার ভালোবাসার মানুষটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে যত নারী আছে তার মধ্যে আমার ভালোবাসার মানুষটাই আমার কাছে শ্রেষ্ঠ। আমি আমার মায়াবতীকে যত দেখতেছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি দিন দিন। আমার প্রাণটা যেন উতলে পড়ে যাচ্ছে, কিন্তু আফসোস তাকে কাছে টেনে নিয়ে আদর করে দিতে পারি না। অবৈধ সম্পর্ক হওয়ার কারণে আমি বলতেছি এটা অবৈধ, কিন্তু যতটা সম্ভব সেটাকে পবিত্র রাখার চেষ্টা করতেছি। একজন আরেকজনের থেকে দূরে থাকার চেষ্টা করতেছি। জানি না কতক্ষণ আর এইভাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু যা করতে হবে তাড়াতাড়ি। কিন্তু পাগলিটা মুরব্বি চাচার সাথে কি কথা বলল, আর এখন এভাবে ঘুমিয়ে আছে কিসের জন্য? তার কি বেশি ক্লান্ত লাগতেছে? আর সন্ধ্যার সময় তো হয়ে গেল, এখন তো তাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেওয়া যাবে না, তাহলে তার শরীরে ক্লান্ত লাগবে, রাতে তার ঘুম হবে না ঠিক মতো। কি হলো, তুমি এভাবে এই অবেলায় শুয়ে আছো কেন? তোমার কি ক্লান্ত লাগতেছে নাকি একটু আদর করে দেব তোমাকে? আমি ঘুমিয়ে যাইনি, আমি তো চোখ বন্ধ করে আছি। ভালো লাগতেছে না তার জন্য। তোমার উল্টাপাল্টা মতলব মাথা থেকে ছেড়ে ফেলে দাও। সবসময় উল্টাপাল্টা মতলব সারাদিন মাথায় ঘুরঘুর করে কিসের জন্য শুনি? ওই আমি কি করলাম? আমি তো একটু তোমাকে দেখেছিলাম, তার থেকে তো কিছু করিনি। তোমাকে তো স্পর্শ পর্যন্ত আমি করিনি, তাহলে তুমি এটা কিভাবে বলতে পারো সব সময় আমার মাথায় উল্টাপাল্টা মতলব ঘুরঘুর করে? অনেক হয়েছে ঝগড়া করা, আর আমি ঝগড়া করতে চাই না তোমার সাথে কোনো প্রকার। এখন তুমি চুপচাপ পাশে শুয়ে থাকো, না হলে আমাকে এখন ডিস্টার্ব করবে না। আমার একটু ক্লান্ত লাগতেছে, এখন আমি শুয়ে থাকতে চাই। তুমি যদি এখন শুয়ে থাকো রাত্রে ঘুমাতে পারবে না, অনেক খারাপ লাগবে, আর মাইন্ড অনেক চাপে থাকবে। তাই বলতেছি এখন শুয়ে না থেকে এখন উঠে চলো, একটু বাইরে হাঁটাহাঁটি করো। দেখবে যে তোমার মন মানসিকতা একদম ঠিক হয়ে যাবে। আর মুরব্বি চাচার সাথে কি কথা বললে সেটা তো এখনো আমাকে বললে না। মুরব্বী চাচার সাথে আমার কোনো কথা হয়নি, কারণ ওনার কাজ আছে নাকি, তাই বললো পরে আমার কাছ থেকে শুনে নেবে। আর তুমি এখন যদি বাইরে যেতে চাও, একটু বাইরে হাঁটাহাঁটি করে আসো, আমি শুয়ে থাকি। তোমার মাথা ঠিক আছে? তুমি না গেলে আমি একা বাহিরে গিয়ে কি করব? আর তুমি এরকম করতেছো কেন আমার সাথে বুঝতেছি না। তোমার মাথায় কখন কি আসে আমি সত্যি বুঝতে পারি না। তুমি প্লিজ এখন এরকম ঢং না করে এখন আমার সাথে চলো। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমি ঢং করি? আমি ন্যাকামি করি? আমি তোমাকে সবসময় বিরক্ত করি, তাই না? এটাই বোঝাতে চাচ্ছ এখন আমাকে? আমি এখন বিরক্তির কারণ হয়ে গেছে তোমার কাছে, তাই না? তুমি সবসময় একটু বেশি করে বুঝে নাও, এজন্য এত সমস্যা হয় আমাদের মাঝে। আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি তো জানো আমি একটা সিম্পল ছেলে, আর আমি কখনো ঝগড়া করতে পারি না। আর তোমার সাথে একটু কথা বলার জন্য একটু কথা বলার বাহানা খুঁজি, আর তুমি সেই বাহানাটাকে বিরক্ত মনে করো, তাই না? আচ্ছা হয়েছে, এখন আর আমাকে রাগ দেখাতে হবে না। এই দেখো আমি উঠে পড়েছি, আর চলো এখন বাহিরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। আমারও ভালো লাগবে, অনেকক্ষণ থেকে কাজ করলাম তো, তার জন্য মাথাটা ব্যথা করতেছিল, তাই শুয়ে পড়ছিলাম। আর তুমি কি না কি বলতেছো? তারপর ঈশানকে কোনো কথা বলতে দিলাম না। এখন যদি ঈশানকে কথা বলতে দেই তাহলে সে নানা ধরনের কথা বলবে আর উল্টাপাল্টা কথা বলে যাবে, আর আমি চাই না এখন তার সাথে কোনো তর্ক করতে। আমার মাথা ব্যথা করতেছিল, তাই ঈশানকে না বুঝে উল্টাপাল্টা কথা বলে দিয়েছিলাম। ঈশান আমার উপরে মন খারাপ করবে, আরো যদি কথা বলি বেশি করে, তাহলে দেখা যাবে সে আমাদের কথা বলার ধরনটা ঝগড়ায় পরিণত হবে। আর আমি চাই না ঈশানের সাথে ঝগড়া করতে। কালকে আমাদের বিয়ে, তাই আমি এখন ঈশানকে হাসি খুশি রাখতে হবে, সেটা আমার দায়িত্ব। আর কালকে যে আমাদের
বিয়ে সেটা ঈশানকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার প্ল্যান একটাও হবে না। তারপর ঈশানের হাত ধরে দৌড়াতে দৌড়াতে আমি বাইরে চলে আসলাম। আর ঈশান আমার এরকম পাগলামি দেখে আমাকে বলতেছে, একটু দেখে শুনে চলবে, না হলে পড়ে গেলে সমস্যা হয়ে যাবে, কোমরে ব্যথা পাবো, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথা শুনতে শুনতে আমার বোরিং লাগতেছে। তারপর আমরা দুজনে একটা ফাঁকা জায়গায় চলে আসলাম। আর আমি হাত দুটো পাখির ডানার মতো মেলে দিয়ে শূন্যের দিকে উড়ে যেতে চাইলাম, কিন্তু আমি তো মানুষ, আমি তো পাখি না যে চাইলেই উড়ে যেতে পারবো। তারপর নিজেকে আমি কন্ট্রোল করে নিলাম, কারণ পড়ে গেলে সর্বনাশ, কোনো কিছু হয়ে গেলে কালকে আমি দাঁড়াতে পারবো না, তখন কি একটা অবস্থা হয়ে দাঁড়াবে। সবাই বলবে যে বউয়ের পা ভেঙে গিয়েছে বিয়ের আগের দিন। তারপর ঈশানের হাতে হাত রেখে সুন্দর একটা মুহূর্ত উদযাপন করলাম। ঈশান এক টান দিয়ে তার বুকে আমাকে নিয়ে নিল। আমি অনিচ্ছাকৃতভাবে তার কাছ থেকে সরে আসতে চাইলাম না, একটু বাহানা দেখাইলাম তার কাছ থেকে সরে আসার জন্য, কিন্তু আমার মন চাচ্ছে এখন আমি তার সাথে থাকি। তারপর ঈশান আমার মতিগতি বুঝতে পেরে আমাকে বেশিক্ষণ তার বুকে রাখলো না, কারণ আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আর কখন কি করে বসি নিজেও জানি না। আমার এরকম কেন হচ্ছে? আমি একটু ঈশানের কাছে আসলেই দুর্বল হয়ে যাচ্ছি। এখন বুঝতে পারি না, একটু কাছে আসলেই মনে হয় তাকে একদম কাছে নেই। কিন্তু সবকিছু চাইলেই তো আর করা যায় না, কিছু নিয়ম আছে, সেটা আমাদের পালন করতে হয়। তারপর ঈশানকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আর বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা পার হয়ে গিয়েছে, এখন আর সেখানে থাকা সম্ভব না, কারণ একটা ব্যাপার আছে, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে আর বাইরে থাকা সম্ভব না। আর শহর হলে তো সন্ধ্যা হলেই বেরিয়ে যেতাম বাসা থেকে, সন্ধ্যার পর বাসায় থাকতাম না, সন্ধ্যার সময় সবার সাথে আড্ডা দিয়ে বের হইতাম। এখানে সবকিছু নিয়ম উল্টা। তারপর আমি রুমে এসে সবকিছু গুছিয়ে রাখলাম। আর কালকে যেহেতু আমাদের বিয়ে, আমাকে অনেক কাজ করতে হবে, আমার হাতে যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে। আজ অনেক ক্লান্ত, কিন্তু এই মুহূর্তে ঈশানকে বলতে পারতেছি না কি একটা অবস্থা আমার আজকে, অবস্থা শেষ। কালকে যে কিভাবে বিয়ে বাড়িটা সামলাবো। তোমাকে দেখে এত ক্লান্ত লাগতেছে কিসের জন্য বুঝতেছি না। তোমার সমস্যা কি? তোমার কি কোনো কিছু হয়েছে? শরীর খারাপ নাকি? এখানে শরীর খারাপ নাকি এখানে এসে নতুন পরিবেশে মেনে নিতে পারতেছো না, কোনটা? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো একদম ঠিক আছি। হ্যাঁ, আমার তো কোনো কিছু হচ্ছে না, এমনিতেই ক্লান্ত লাগতেছে, হঠাৎ একটু কি হয়ে গেল নিজেও বুঝতে পারতেছি না। একটু ঘুমাইলে হয়তো ঠিক হয়ে যাবে, তুমি একটু বিশ্রাম করো, আমার একটা হাতের কাজ আছে, আমি সেটা শেষ করে তারপর ঘুমিয়ে পড়বো। তোমার মাথা ঠিক আছে? তুমি এত কাজ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছ, তারপর তুমি বলতেছো আরেকটু কাজ আছে। তার মানে তোমাকে একদিনই কাজ শেষ করতে হবে? এরকম তো কোনো কথা নয়। আমাদের হাতে অনেক সময় আছে, লম্বা সময় আছে, তাই না? আস্তে আস্তে সব কাজ শেষ করতে পারবো। এত তাড়াতাড়ি তোমাকে সব কাজ শেষ করতে হবে কিসের জন্য? আর তুমি অসুস্থ হলে আমার কি হবে ভেবে দেখেছো? আমাকে নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, কারণ আমি অসুস্থ হবই না, একটু ঘুম পাড়লে ঠিক হয়ে যাবে, তাই না? আর এখন একটু ঘুমাতে ইচ্ছে করতেছে না, একটু পর ঘুমিয়ে পড়বো। তুমি এখন শুয়ে থাকো, আর আমার রান্নার কাজ শেষের দিকে। আমরা একটু আগে বাইরে থেকে আসলাম, তুমি রান্না করলে কখন? তখন থেকে তো তুমি আমার সাথে, তাহলে তুমি আবার রান্না করলে কখন? আমি বুঝতেছি না, এত কাজ করো কিভাবে তুমি? আমার মাথা নষ্ট হয়ে যাবে তোমার এরকম কাজ করা দেখে। আমার কোনো কিছু হবে না, তুমি আমাকে নিয়ে অযথা টেনশন করবে না, আমি একদম ঠিক আছি, আমার কোনো কিছু হবে না। তুমি এখন চুপচাপ শুয়ে থাকো, আমার হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমাকে আর আমি কোনো কাজ করতে দিচ্ছি না। আমি দরকার হয় বাজার থেকে খাবার নিয়ে আসতেছি, তোমাকে রান্না করতে হবে না। তুমি চুপচাপ শুয়ে থাকো আর ঘুমিয়ে পড়ো। আর তোমার এত ক্লান্ত আমি দেখতে পারতেছি না। তুমি কি মেয়ে? কি একটা অবস্থা তোমার! কেন, আমাকে দেখে কি মেয়ে মনে হয় না? আমাকে দেখে কি উগান্ডা থেকে গন্ডার এসেছি এরকম কোনো কিছু মনে হয়? আমার কোন দিক থেকে দেখলে মনে হয় আমি মেয়ে? একটা কথা বলতে চাই না, তুমি এখন চুপচাপ এখানে শুয়ে থাকবে আর কোনো কথা বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ঈশান আমাকে রাগ দেখাচ্ছে, আমি ভালো করে জানি এখন কাজ করতে গেলে সে আমাকে অনেক বকা দিবে, তাই তার কথা রাখার জন্য তার পাশে গিয়ে শুয়ে পড়লাম তার বুকে মাথা রেখে। আর দেখলাম সে চোখ বন্ধ করে নিয়েছে আর এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমিও শুধু একটু সুযোগ খুঁজছিলাম কখন একটু ঈশানের ঘুম ভাব চলে আসে, তখন আমি উঠে গিয়ে আমার হাতের কাজগুলো শেষ করব, সকালে উঠে তাকে সারপ্রাইজ দেব। আজকে না হয় একটু কষ্ট করলাম,
ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য, তাতে আমার কোনো কিছু হবে না। ভালোবাসার মানুষকে খুশি করার জন্য কত কি করে মানুষ, আর আমি সামান্য কাজটুকু করতে পারবো না? এটা কোনো কথা হলো? তারপর আমি আমার মতো আমার কাজগুলো করতে লাগলাম। ঈশান বিছানায় শুয়ে আছে, এ কারণে ঈশানের ঘুম ভাব চলে এসেছে। তাই আমি সেই ফাঁকে বিছানা থেকে উঠে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, সবকিছু ঠিকঠাক করে রাখলাম, বাহিরে যা যা করা লাগে সব কিছু করলাম। আর একটু পর দেখলাম যে মুরব্বী চাচা বাসায় আসলো। ওনার কাজ শেষ করে ওনাকে দেখে বোঝা যাচ্ছে আজকে উনি অনেক খুশি। আর উনি আমাকে দেখে আমাকে কাছে ডাকলেন, আর আমি কাছে যেতেই উনি যেটা করলেন আমার সাথে, আমি বিশ্বাস করতে পারতেছি না যে উনি এরকমটা করবে। জানো, আজকে আমি অনেক খুশি হয়েছি। আজকে আমি যখন সবার কাছে গেলাম, সবাই আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আজকে আমি অনেক দিন পর তাদের সাথে দেখা করলাম। কি যে মজা পেয়েছি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। সব হয়েছে তোমাদের দুজনের জন্য। আজকে যদি তোমরা দুজন আমার বাসায় এভাবে চলে না আসতে, তাহলে হয়তো আজকে আমি এরকম একটা খুশির দিন পেতাম না। আর তোমরা যেটা করেছো আমার জন্য, আমি সারা জীবন ভুলতে পারবো না। হয়তো তোমরা এসেছো বিধায় আজকে আমি এত খুশি হতে পেরেছি। আরে আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? আমরা তো এমনিতেই ঘুরতে এসেছি, আর আজকে আমাদের মাথায় একটা বুদ্ধি চলে আসলো যে আমরা তো এখানে ঘুরতে এসেছি, তার মানে আমরা এখানের কালচার অনুযায়ী আমাদের বিয়েটা আবারও করি। আমাদের ইচ্ছা হলো, তাই আপনাকেও একটু আনন্দ দিতে পারবো আমরা এই কয়দিনে। তার জন্যই আমরা এই ব্যবস্থাটা করলাম, তাছাড়া আর কিছু না চাচা। আর আপনি যে আমাদের এইভাবে সাপোর্ট করবেন, আর আপনার মতো ভালো মানুষ হয়তো পৃথিবীতে আর একটাও নেই। আমি যত মানুষ দেখেছি, আপনার মতো মানুষ আমি কখনো এর আগে দেখিনি, যে যিনি যাদেরকে চেনে না তাদের জন্য এত কিছু করতে পারে। সে তো অবশ্যই মহৎ মানুষ। আম্মু, তোমাকে একটা কথা বলি, শোনো। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে শেষ বয়সে হয়তো আমার নাতি নাতি থাকবে, আমার নাতনি থাকবে, তাদের সাথে খেলাধুলা করে পার করে দেবো জীবনটা। কিন্তু আজকে দেখো, আমার কপালে কেউ নেই। আমার সম্পত্তি আছে অনেক, কিন্তু আমার যে ভালোবাসার মানুষ থাকবে, আমার সাথে গল্প করার মানুষ থাকবে, সেই মানুষগুলো আমার কাছে নেই এখন। যে ছিল সে পরপরে পায়েস জমিয়েছে আমাকে একা করে। জানো কতটা কষ্ট হয় একা থাকা, যেটা তুমি এখন বুঝবে না। যখন তুমি একাকিত্ব ভোগ করবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রিয় মানুষটাকে ছাড়া থাকা কতটা কষ্টকর। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে যে কি হয় নিজের মাঝে। আজকে নাতি নাতিনা আছে, কিন্তু দেশের বাইরে, আমার সাথে থাকতে পারে না। 3-4 বছর পর একবার আসে, কত কষ্ট হয় আমার মনের ভিতর, কিন্তু আমি কাউকে বলতে পারি না এই কষ্টের কথাগুলো। কথাগুলো বলতে বলতে উনি এমন ভাবে ভেঙে পড়লেন যে শেষ পর্যন্ত ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আর আমি উপলব্ধি করতে পারলাম একটা মানুষ কতটা অসহায় আর কতটা একাকিত্ব বোধ করলে এরকম ভাবে ভেঙে পড়তে পারে, আর এভাবে কান্না করতে পারে, তাও শেষ বয়সে এসে শুধু একটু ভালোবাসার জন্য আর একটু মনের মানুষের সঙ্গ পাওয়ার জন্য। কি একটা আকুলতা সৃষ্টি হয় তার ভেতরে। আমরা যদি এখানে না আসতাম, তাহলে উনি একাকিত্বে ভুগতে ভুগতে হয়তো নিজের জীবনটা একদিন নিজেই দিয়ে দিতেন। কারণ এখন মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাও আবার এরকম একটা বয়সে মোটেও সম্ভব না একাকিত্ব বসবাস করা। আসলে আমরা এমন একটা বয়সে আছি যে বয়সে আমার কোনো কিছু বুঝি না। আমাদের যখন বয়স হয়ে যাবে আর শেষ বয়সে যখন আমাদের পাশে কাউকে পাবো না, তখন আমাদের যে কিরকম একাকিত্ব লাগবে আর কিরকম একটা খারাপ লাগবে, সেটা কাউকে বলে বোঝানো সম্ভব না, সেটা প্রকাশ করার মতো না। একটা বিষয় আছে, এমন একটা বয়সে কাউকে কোনো কিছু বলা যায় না, নিজের ভেতরে চেপে রাখা যায় না, সহ্য হয় না। আমি এখন মুরব্বী চাচাকে কি বলে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। আমি কি করব না করব বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। আমি পাগল হওয়ার মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে চাচাকে জড়িয়ে ধরলাম। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কারণ এরকম একটা ইমোশনাল দৃশ্য আমার চোখের সামনে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি লাইফটাকে অন্যভাবে দেখতাম। আমি ভাবতাম যে লাইফে ভালোবাসা পেলেই মনে হয় সবকিছু পাওয়া যায়, হয়ে যায়। কিন্তু ভালোবাসা পাওয়ার পর যদি ভালোবাসাটা হারিয়ে যায়, তখন যে কি কষ্ট কি যন্ত্রণা হয় সেটা হয়তো আমি এখন উপলব্ধি করতে পারিনি। তাই আমি সব ভালোবাসা পেয়েছি, কারণ আমি সব ভালোবাসা পেয়েছি। বাবা মার ভালোবাসা পেয়েছি এবং যার সাথে সারা জীবন কাটিয়ে দেব তার ভালোবাসা পেয়েছি। কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারতেছি যে আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে, আর শেষ বয়সে তারা চাইবে আমি তাদের কাছে থাকি। কিন্তু আমি মেয়ে মানুষ, আমাকে তো পরের ঘরে থাকতেই হবে, কিন্তু আমার নিচের একটা দায়িত্ববোধ আছে তাদের দেখাশোনা করা। মুরব্বী চাচা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলেন। আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কোনোভাবে ওনার সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে
ঘুম পাড়তে বলে আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিলাম। ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে আসলাম। এসে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মানুষটার দিকে কিছুক্ষণ, এই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করে বাঁচবো? আমি একটু উপলব্ধি করতে পারতেছি আমার মনের ভেতরে কি শুরু হয়ে যাবে। আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তাই ভালোবাসা যতদিন বেঁচে আছে তাকে আগলে ধরে রাখতে শিখতে হবে, তার মর্মটা বুঝতে হবে। তাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। সে যদিও বলে তাকে বোঝাতে হবে, কিন্তু আমার একটা ভুল, সে আমরা বয়সে ছোট, আমি যেহেতু তার বয়সে বড়, তার মানে তার থেকে আমার বোঝার ক্ষমতা একটু বেশি আছে। তাহলে আমি তাকে বোঝাতে পারবো সে আমাকে ভয় করে। আর কোনো কথা বললাম না, কারণ কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে আর সবার সাথে কথা বলতে হবে এবং সুন্দরভাবে বাড়িটা সাজাতে হবে। সকালে উঠে তো আবার ঈশানকে সারপ্রাইজ দিতে হবে। তাই এখন আর বেশি কাহিনী না করে শুয়ে পড়লাম। ঈশানের বুকের উপর ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসলো আমার চোখে। গতকাল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মাথা ব্যথার জন্য। ফজরের আজান দিতে আজকে কেমন জানি ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়াতেই আমি চোখ খুলে তাকিয়ে দেখি পাগলিটা আমার বুকের উপর মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে আর কি মায়াবী দেখাচ্ছে তাকে ঘুমন্ত অবস্থায়। তার রূপ যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। ঘুমন্ত অবস্থায় তাকে এরকম বাচ্চাদের মতো দেখা যায়, সেটা আগে জানতাম না। যদি আজকে তাকে এই ঘুমন্ত অবস্থায় না দেখতাম। আমি নিজেকে সামনে রাখতে পারতেছি না, কেন জানি ইচ্ছে করতেছে তাকে খুব করে আদর করে দিতে, কিন্তু নিজেকে সংযত রাখতে হবে। এসব কিছু করা যাবে না। যেহেতু কয়েকদিনের ভিতরে আমি বিয়ে করতেছি, তার মানে নিজেকে আর কয়েকটা দিন আমি ঠিকই কন্ট্রোল করতে পারবো। সে এখন ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না, কারণ তাকে দেখেই মনে হচ্ছে সে এখন গভীর ঘুমে আছে। কারণ সারাদিন এত কাজ করলে তো একটু ক্লান্ত থাকবে। যেই মেয়ে কখনো কোনো কাজ করেনি, রান্নাঘরে পর্যন্ত যায় না, সেই মেয়ে এখন রান্না করে, খাওয়ায়, সবকিছু দেখাশোনা করে। কতটা দায়িত্বশীল হয়ে গিয়েছে ভাবা যায়। এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। তারপর আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোরের আলোটা উকি দিয়েছে আর সূর্য মামা সুন্দরভাবে উদয় হয়েছে সেটা বুঝতেই পারিনি, কারণ আমি আমার পাগলিকে দেখতে ব্যস্ত ছিলাম। আর হঠাৎ করে দেখলাম যে আমার পাগলিটার মুখের উপর সূর্যের আলো উকি দিয়ে পড়তেছে। আর আমি সূর্যের আলোকে মানা করে দিলাম যে না, তার ঘুমে ডিস্টার্ব করা যাবে না। তাই আমি সূর্যের আলোটাকে একটু আড়াল করে রাখার জন্য আমি পাগলিটাকে আমার বুকে এভাবে আগলে রাখলাম, যাতে করে সূর্যের আলোয় তার ঘুমে ডিস্টার্ব না হয়। হঠাৎ করে লক্ষ্য করলাম যে পাগলিটা তার ছোট্ট ছোট্ট চোখ দুটো খুলে আমার দিকে টিপ টিপ করে তাকাচ্ছে। বুঝলাম না তার কি ঘুম ভেঙে গিয়েছে, নাকি ঘুমের ঘরে এরকম করতেছে, নাকি কি করতেছে বুঝতেছি না। তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি সে মুচকি মুচকি হাসি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। তার মানে তার মনে তার ঘুম ভেঙে গিয়েছে। হয়তো আমি তাকে একটু নড়াচড়া করেছি, তার জন্য তার ঘুমটা ভেঙে গিয়েছে। আর আমি যদি এরকম ফাইজলামি না করতাম তাহলে হয়তো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতো পাগলিটা। কি হলো, কখন তোমার ঘুম ভেঙে গিয়েছে? কই, আমাকে তো ডাকলে না তুমি? একা একা চোরের মতো এভাবে আমার দিকে তাকিয়ে আছো কিসের জন্য বুঝতেছি না তো। সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা থাকবে? আর আমার চোখের সামনে যদি এরকম একটা পরী থাকে তাহলে কি আমার চোখে ঘুম থাকে? তোমাকে দেখেই তো আমার মনে শান্তি চলে আসে। ঘুমের প্রয়োজন হয় না পাগলি। আচ্ছা, অনেক হয়েছে চাপাবাজি করা, এখন আমাকে ছাড়ো, উঠতে হবে। আর আমাকে কিছু কাজ করতে হবে। সকালের কাজ কিছু বাকি আছে, তো রাত্রে করতে পারিনি, এখন করতে হবে। আর তুমি শুয়ে থাকো। তোমাকে এত কাজ কে করতে বলে শুনি? তোমাকে আমি কাজ করতে বলেছি, তুমি কিসের জন্য কাজ করবে শুনি? তোমাকে একটা কাজ করতে হবে না। তুমি এখানে শুয়ে আছো, শুয়ে থাকবে। আর আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো। আমি তোমাকে মন ভরে দেখি, দু চোখ খুলে। অনেক দেখেছো, আর দেখতে হবে না। এখন আমাকে যেতে হবে, আমার কাজ আছে। আর তোমার এত দেখে কাজ নেই। অনেক দেখেছো, আমি লক্ষ্য করেছি। আমার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছে। তুমি চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেছো, আমি ভালো করে জানি। তখন আমি কিছু বলিনি, কিন্তু আর বিছানায় থাকা যাবে না। তার মানে তুমিও চুরি করে আমাকে দেখেছো, লুকিয়ে লুকিয়ে। আমাকে বুঝতে দাওনি তুমি মোটেও ভালো না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। তখন যদি চোখটা একটু খুলে আমার দিকে তাকিয়ে থাকতে তাহলে কি একটা রোমান্টিক দৃশ্য হয়ে যেত আজকের জীবনে আমার। অনেক রোমান্টিক দৃশ্য উদযাপন করতে পারবো বেঁচে থাকলে তোমার সাথে। আর এখন আমাকে উঠতে হবে, আমার কাজগুলো শেষ করতে হবে।
প্লিজ আমাকে বাধা দিও না, আমাকে ছেড়ে দাও। আর কোনো দিন সকালে তোমাকে বলবো না আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তোমার যা করার ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি না। তুমি আমার বুকে শুয়ে আছো, বুকেই থাকবে। কি সুন্দর লাগতেছে। আর আজকে শান্তি মতো নিঃশ্বাস নিতে পারতেছি তোমাকে কাছে পেয়ে। প্লিজ এরকম করো না প্লিজ, আমার সুরসুরি লাগতেছে, আমাকে ছেড়ে দাও। আমার কেমন জানি লাগতেছে, আমি কিন্তু কি করব নিজেও বুঝতেছি না। প্লিজ আমাকে ছেড়ে দাও না, এরকম কিছু করবে না তুমি। আমার পেট থেকে তোমার হাত সরাও, না হলে কিন্তু ভালো হবে না। প্লিজ প্লিজ এরকম করবে না, আমার পেট থেকে তোমার হাত সরাও এখন প্লিজ, আমার সুরসুরি লাগতেছে। ঈশান তার হাত দিয়ে আমার পেটে সুরসুরে দিচ্ছে। আমার কেমন জানি অস্থির লাগতেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার নিঃশ্বাস অনেক ভারী হয়ে আসতেছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার বুকের ধুকধুকানিটা বেড়ে যাচ্ছে। আমার নাড়িতে ঈশান বারবার আঙুল দিয়ে একটু করে আলতো ছোঁয়া দিচ্ছে। আর আমার নিঃশ্বাসটা মনে হচ্ছে এখনই বন্ধ হয়ে যাবে। আমার নিঃশ্বাস নিতে ইচ্ছে করতেছে না। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। আমি নিজেকে কন্ট্রোল করতেছি, কিন্তু নিজের ভেতরে যে কি তোলপাড় শুরু হয়ে গেছে সেটা আমি বুঝতেছি না। আমি কিছু করতে পারতেছি না। আমি কি করব বুঝতে পারতেছি না। এখন আমার কি করা উচিত আমি সত্যিই বুঝতে পারতেছি না। আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। আমার শরীরে কোনো শক্তি পাচ্ছি না। আমি ঈশানকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারতেছি না। আমি পারতেছি না তাকে কাছে টেনে নিতে। আমার ইচ্ছে করতেছে ঈশানের মাঝে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু পারতেছি না। আমি অসহায়। আমি কি করব এখন? আমি এখন উঠে যেতে পারতেছি না। এবার আমার সাথে কি হচ্ছে? আমি কেন এখান থেকে উঠে যেতে পারতেছি না? আমি কেন ঈশানের সমস্যাগুলোকে মেনে নিতে পারতেছি না? আমি কেন তার কাছে যেতে পারতেছি না? আমার মাঝে এসব কি হচ্ছে? আমি কিছুই করতে পারতেছি না। আমি মাঝখানে পড়ে গিয়েছি। আমার এখন কি করা উচিত আমি বুঝতেছি না। আমার অবস্থা খুবই খারাপ। ঈশান তো তার মতো কাজ চালিয়ে যাচ্ছে, সে তার মতো দুষ্টুমি করে যাচ্ছে, কিন্তু আমার ভেতরে যে কি তোলপাড় শুরু হয়েছে সেটা আমি জানি। আমি কোনো মতে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ঈশানের কি হয়ে গেল আজকে? ঈশান তাড়াতাড়ি উঠে এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরলো, আর তার দুই হাত দিয়ে আমার পেটে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে। আমি কি করব? আমার ভেতর কি চলতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি পুরো অসহায়। আমি কি করব? আমি পুরো অসহায়। আমার মাথা কাজ করতেছে না। আমার কোনো সেন্স নেই আমার মনের ভেতরে। আমার এখন একটাই কল্পনা যে আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। আমি কি করতেছি? ঈশান তার হাত কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে। ঈশান হাত দিয়ে আমার পেটের উপরে স্লাইড করতেছে। আমি একদম মাতাল হয়ে গিয়েছি। ঈশানকে দমিয়ে রাখতে পারতেছি না। এসব কি ফাজলামি শুরু করে দিয়েছে? প্লিজ ঈশান, তুমি এরকম করো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর পারতেছি না সহ্য করতে। প্লিজ ঈশান, আজকের দিনটা অন্তত তুমি আমাকে সময় দাও প্লিজ। আর এরকম কিছু করিও না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তুমি আমাকে এখন ছেড়ে দাও প্লিজ। নিজেকে কন্ট্রোল করাতে খুব কষ্ট হচ্ছে আমার জন্য। অন্তত আজকের দিনটা বাদ দাও। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, আমাকে একটু কন্ট্রোল করতে দাও। আমি নিজেই জানি না কেন এরকম করতেছি। আমি নিজেকে সত্যি কন্ট্রোল করতে পারতেছি না। তুমি প্লিজ নিজেকে কন্ট্রোল করো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যাও। পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে। আমি কি করব ভেবে পাচ্ছি না। তুমি প্লিজ আমাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। আমি তোমাকে জড়িয়ে ধরে রেখেছি নাকি তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছো? তুমি ছেড়ে না দিলে আমি যাব কিভাবে? আর আমার যেতে ইচ্ছে করতেছে না। কেমন মায়ায় পড়েছি। এই মায়া কেন আমি কাটিয়ে উঠতে পারতেছি না? আমি কেন পারতেছি না তোমাকে ভুলে যেতে? মন চাইতেছে না তোমার থেকে দূরে যেতে। মন চাইতেছে তোমাকে গভীর তরে ভালোবাসতে। তুমি প্লিজ কিছু একটা করো। তুমি আমার সর্বনাশ করিও না প্লিজ। আমি বুঝতেছি না আমার কেন এরকম হচ্ছে। তুমি চলে যাও আমাকে ধাক্কা দিয়ে। আমি নিজেকে ঠিক করতে পারতেছি না। আমার ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। প্লিজ তুমি কিছু একটা করো, না হলে আমি কি করব নিজেও জানি না। পরে আবার যা খুশি তাই করব, কিন্তু এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এসব ভুলার চেষ্টা করো আমার জন্য। তুমি একটু আমাকে ছেড়ে দাও। আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। যেতে মন চাচ্ছে না, কিন্তু আমাকে যেতে হবে সোনা। প্লিজ আমাকে ছেড়ে দাও না। এরকম করবে না তুমি। আমি পারতেছি না সহ্য করতে। আমি কি করব? আমি তো তোমাকে একটু আদর করতে চাই, কিন্তু তোমার কি হয়ে গেল? তুমি সরে যাচ্ছ না কেন? তুমি সরে গেলেই তো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমি পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে। প্লিজ তাড়াতাড়ি বিয়েটা করে নাও না, আমার সহ্য হয় না। আজকের দিনটা অপেক্ষা করো। কালকে রাতের মধ্যেই আমি সবকিছু করে রাখবো।
প্লিজ তুমি আমাকে আজকের দিনটা নিজেকে কন্ট্রোলে রাখো, আমাকে কন্ট্রোল করতে সাহায্য করো। তুমি আমাকে ছেড়ে দাও, দেখা যাবে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমার পেটের উপর থেকে হাত সরাও, আমি সহ্য করতে পারতেছি না। তারপর আমি ঈশিতাকে ছেড়ে দিলাম আর আমি নিজেকে কন্ট্রোল করে রাখলাম। এটা কি হচ্ছে আমার সাথে? সকালবেলা রোমান্টিক একটা মুড চলে আসে। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, প্রতিটা মানুষের ক্ষেত্রেই। কারণ সকালে ভালোবাসার প্রতি একটু আগ্রহ বেশি সৃষ্টি হয় সারা রাত ঘুমানোর ফলে। সকালবেলা সবার ভালোবাসার মহিমাটা একটু বেশি জাগ্রত হয়, যার জন্য আমার এরকম অবস্থা। আর সকালে উঠে তার মায়াবী চাহনিতে আমি পাগল হয়ে গেছি, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ঈশিতাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ঈশিতা সেখানে রোবটের মতো দাঁড়িয়ে আছে, সেখান থেকে কোথাও যাচ্ছে না। সেটা দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নিয়ে দৌড়ে বাথরুমে চলে আসলাম আর এসে গোসল দেওয়ার জন্য গায়ে পানি দিতে লাগলাম। কারণ গোসল দিলে নিজের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর ওসব চিন্তা ভাবনা চলে যাবে। তার জন্য তাড়াতাড়ি গোসলটা দিয়ে দিলাম আর অনেকক্ষণ যাবত মাথায় পানি দিলাম যাতে করে সবকিছু ঠান্ডা হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে গোসল না করে অনেক দেরিতে গোসল করলাম। গোসল করে বেরিয়ে এসে দেখি ঈশিতা ভিতরে নেই। যাই হোক, নিজেকে কন্ট্রোল করতে পারবো। ঈশিতা যেহেতু রুমে নাই, তার মানে এখন আমার কোনো সমস্যা হবে না। তারপর শার্ট আর প্যান্ট পরে একটু বাইরে ঘোরাঘুরি করে আসার জন্য বেরিয়ে পড়লাম। ঈশিতা বাসায় থাকবে, আমি একটু বাইরে দেখে আসি পরিবেশটা। বাইরে গিয়ে দেখি কোথাও কাজ খুঁজে পাই কিনা। অনেকদিন হলো কোনো কাজ কাম করতেছি না। আর কিছু বই নিয়ে এসেছে, সেগুলো পড়াও হচ্ছে না। আর এখানে কাজ করব না, ফলে গ্রামের পরিবেশে টিউশনি করাবো। দেখি টিউশনি দিয়ে কতদূর চালাতে পারি। আপাতত মনে হয় সহজে কাজ খুঁজে পাওয়া যাবে না। তার জন্য যদি কোথাও টিউশনি খুঁজে পাওয়া যায়, কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে হবে। তাদের যদি স্টুডেন্ট আমাকে পড়াতে দেয় তাহলে খুব উপকার হইতো আমার। শহরে তো কোনো শিক্ষক কাউকে স্টুডেন্ট দিতে চায় না, কিন্তু গ্রাম সবকিছু যেহেতু উল্টা, তার মানে এখানের মানুষগুলো অনেক ভালো হবে আর শিক্ষকগুলো তো অনেক মহান হবে। তারপর আমি ঈশিতাকে না বলেই বেরিয়ে পড়লাম আশেপাশের গ্রামগুলো একটু হাঁটাহাঁটি করে আসি। সকাল হয়েছে আর এখন তো কেউ কিছু বলবে না। হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে কোথা থেকে এসেছি, তখন বললেই তো সমস্যা হবে না। তাই আমি বাইরে চলে আসলাম ঈশিতাকে না বলেই। ঈশিতা শুনলে তো আমাকে বাইরে আসতে দিত না, তার জন্য না বলে আমি টিউশনি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলাম। দেখি কোথাও কাজ খুঁজে পাই নাকি, টিউশনি খুঁজে পাই। যেটা পাবো সেটাই করব। টাকার দরকার আছে, টাকা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আমার নিজের টাকায় পড়াশোনা চালাতে হবে, এটাও মাথায় রাখতে হবে আমাকে। হে আম্মু, কি করিস তুই এখানে? আর এত সকালে ঘুম ভেঙে গিয়েছে? আমি তো ভাবলাম তোরা সকালে ঘুম থেকে উঠতেই পারবি না। আর দেখ কারা এসেছে। তোমাকে এখন কোনো কাজ করতে হবে না, এই মহিলারাই কাজ করবে। তুমি আর তোমার স্বামী রেডি হয়ে নাও, তোমাদের সবাই বরণ করে নেবে এখন। তারপর তোমাদের গ্রামের নিয়ম মাফিক সবকিছু করবে সবাই। আমি সকালে উঠে কোনো মতে ঈশানের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম। তারপরে ঈশান যখন বাথরুমে চলে গেল, আমি রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে থাকলাম না, থাকলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তার জন্য আমি রান্নার রুমে আসলাম। রান্না করলে তাহলে সবকিছু চিন্তা ভাবনা পাল্টে যাবে। রান্না করতেছিলাম, তখন আঙ্কেল কথাগুলো বলল। ওনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। এখন তো আমি রান্না করতেছি, আসলে আমি কেবল আমাদের রান্না করতেছিলাম। আমরা খাবো, তারপর না হয় যারা আসবে তাদের জন্য আলাদাভাবে রান্না করতে হবে, রান্না করা লাগবে। আপনি তো রাত্রে কিছু খাননি, সকালে উঠে এখন কাজে যান, তাহলে তো কেমন হয় না বিষয়টা। তার জন্য আপনার জন্য রান্না করলাম। আপনি এখন কোথাও যাবেন না, আমি আপনার জন্য রান্না করতেছি, খেয়ে তারপর যাবেন। আচ্ছা মা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এখন কোথাও যাচ্ছি না, তাহলে তাড়াতাড়ি শেষ করো। আর আজকে অনেক কাজ আছে আমার। একটা মেয়ের বিয়ে বলে কথা, আমাকে তো অনেক কাজ করতেই হবে। আমাকে তো সবকিছু দায়িত্ব পালন করতে হবে, তাই না? আচ্ছা, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি 5 মিনিটের ভেতরে আপনাকে সকালের নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর আপনার যেখানে খুশি সেখানে যাবেন। আর শোনেন, যেখানেই যান না কেন টাইম মতো চলে আসবেন দুপুরের আগেই, কারণ দুপুরের পর বাহিরে যেতে হবে। দুপুরের আগে আপনার জামাইয়ের কাছে সব কমপ্লিট করে বাসায় চলে আসবেন। আর আপনাকে আমাদের সাথে থাকতে হবে সব সময়। সেটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। একদম আরামে দুপুরের আগে চলে আসবো। সবাই একটু পরেই চলে আসবে আর বাড়িটা সাজানো শুরু করবে। ওই তো রাস্তায় দেখা যাচ্ছে সবাই সবকিছু নিয়ে চলে আসতেছে বাড়িটা অনেক সুন্দর করে সাজানোর জন্য। আমি তাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। আর তুমি শুধু তোমার দিকটা দেখো। আর তোমার স্বামী কোথায়? তাকে তো এখনো দেখতে পারতেছে না এখানে। আছে হয়তো আশেপাশে, একটু আগে ঘুম ভেঙে গিয়েছে তার। সে তো কিছু জানে না, একটু বাইরে গিয়েছে। মনে হয় বাইরে গেলে তো ভালোই হয়েছে। আসলে তাকে ভালো করে সারপ্রাইজ দেব। আমি সবকিছু রেডি করে রেখেছি, আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন।
না হলে কিন্তু সমস্যা হবে আপনার জন্য। আর সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় না যেন, সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি তো সবকিছু টাইমলিই করেন, তারপরেও আমি একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা মা, একটু সমস্যা হবে না আমাকে নিয়ে তোমাদের। আমি সবকিছু যেহেতু আয়োজন করে ফেলেছি, তার মানে সবকিছু সুন্দরভাবেই সম্পূর্ণ হবে, এই কথাটা অন্তত আমাকে দিতে পারো আমি। আচ্ছা তাহলে এখন আমার নাস্তাটা দাও, আমি বেরিয়ে পড়তেছি, লেট হয়ে যাচ্ছে তো। তারপর চাচা ওনার নাস্তা দিয়ে দিলাম। দেরি হয়ে যাচ্ছে, আজকে তো এমনিতেই সবাই অনেক ব্যস্ত থাকবে, বিয়ে বাড়ি বলে কথা। আর গ্রামের কালচারটা অনেক সুন্দর হবে, মানে অনেক সুন্দর পরিবেশে বিয়েটা হবে। তার জন্য আমি একজনকে আমার ফোনটা দিলাম, যে ফোন সম্পর্কে ভালো জানে, সবাইকে সুন্দরভাবে ভিডিও শুট করে নিতে বললাম। 2-3 জন ছেলে ছোট ছোট, তারা মোবাইল ফোন বিষয়ে ভালো জানে, কারণ এখন আধুনিক যুগের ছেলেরা ফোনের সম্পর্কে ভালোই জানে। তাদেরকে সবকিছু সুন্দরভাবে দেখিয়ে দিলাম, আর সবকিছু ঠিকঠাক মতো তারা শুরু করে দিল। আর এদিকে আমি আমার মতো কাজ করলাম, আর তারা তাদের মতো কাজ শুরু করে দিল। দেখতে দেখতে বাসা ভর্তি মেহমান হয়ে গেল। সবাই আমাকে দেখে আমাকে দোয়া দিলেন আর বললেন যে আমি লক্ষ্মী মেয়ে, ইত্যাদি ইত্যাদি। তারপর সবাই গ্রামের সংস্কৃতি অনুযায়ী তাদের যেটা যেটা করা লাগে, গান বাজনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, মানে প্রথম থেকে শুরু করে শেষ অবধি যা যা করা লাগে সবকিছু ধীরে ধীরে শুরু করে দিলেন। কিন্তু এদিকে একটা বিষয় লক্ষ্য করলাম, এত মানুষের ভিড়ে কিন্তু ঈশানকে দেখা যাচ্ছে না। ঈশান আমাকে একবার এসে জিজ্ঞেস করতে পারতো যে এত কিছু হচ্ছে, কিন্তু ঈশান মনে হচ্ছে বাসায় নেই। তাহলে ঈশান গেল কোথায়? আর এখন তো প্রায় সকাল 10টা বেজে গিয়েছে। সকাল 6টায় ঘুম ভেঙেছে আর এখন সকাল 10টা বাজে, কিন্তু ঈশান একবারের জন্য আমার কাছে আসলো না। এটা তো মারাত্মক একটা বিষয়। ঈশান গেল কোথায়? তাকে তো পুরো বাড়ি দেখাশোনা করলাম, কোথাও পেলাম না। ঈশান গেল কোথায় তাহলে? আমি পুরো টেনশনে পড়ে গেলাম। সেই 4 ঘন্টা থেকে আমি ঈশানকে দেখতেছি না, কিন্তু এদিকে আমি কাজের ব্যস্ততার জন্য তার এখনো খোঁজ খবর নিতে পারলাম না। আর এদিকে ফোনে চার্জ না থাকায় আমার ফোনটা অফ হয়ে আছে, চার্জার লাগিয়ে দেই নাই। ফোনে চার্জ থাকলে এতক্ষণে ফোন দিতে পারতাম, কিন্তু এতক্ষণ বাহিরে কি করতেছে আমি বুঝতেছি না। তো আমার মাথা কাজ করতেছে না, সে বাড়ির বাইরে এতক্ষণ কি করে। আমি তাকে সারপ্রাইজ দিব, এত আয়োজন করলাম, আজকে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব। সে কি আসবে না, নাকি কোথায় চলে গেল? কোথায়? আমার মাথা কাজ করতেছে না, আমি আর কোনো কিছু ভাবতে পারতেছি না। আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। আর এদিকে মুরব্বি চাচা তো চলে গিয়েছে, আর এখনো ফেরার নাম নিচ্ছে না। তার কাজ হয়তো অনেক আছে, তাকে আবার কি বলি? আর এই গ্রামে তো আমি তেমন কাউকে চিনি না, আর এই গ্রামের কোনো ছেলে ঈশানকে চেনে না যে একজনকে পাঠিয়ে দেব কোথাও আছে কিনা খুঁজে নিয়ে আসতে। কিন্তু কপাল খারাপ, আমি আমার ফোনটা কোনোভাবে চার্জ থেকে খুলে তার নাম্বার ডায়াল করলাম। ডায়াল করতেই দেখি ঈশান ফোনটা রিসিভ করে নিল। যাই হোক, নিজের দেহে যেন প্রাণ ফিরে আসলো। কি হলো? কোথায় তুমি? তোমাকে আমি সেই সকাল থেকে দেখতে পারতেছি না, আর তুমি কোথায় চলে গিয়েছো? তোমার খোঁজ করতে করতে তো আমার জীবন বেরিয়ে গেল। তুমি আসবে কিনা এখন বাসায় সেটা বলো। তুমি এখন কত দূরে আছো আর কোথায় চলে গিয়েছো? এখানে তো তুমি কিছু জানো না, আর তুমি কোথায় আছো? এখন তাড়াতাড়ি চলে আসো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, একা একা আমি মরে যাব। চলে আসো। আরে আস্তে, এক নিঃশ্বাসে এত কথা বললে পরে আবার দম বন্ধ হয়ে যাবে তোমার। আমি এই পাশের গ্রামে এসেছি, এখন বাসায় ফিরে যাচ্ছি। আর আমি শুনলাম আমাদের বাসায় নাকি অনেক মেহমান এসেছে। আমাকে বলল কয়েকজন ছেলে। আমি বললাম আমরা তো ওই বাসায় থাকি। তখন এলাকার কয়েকজন ছেলে আমাকে বলল যে আজকে নাকি আমাদের বাসায় অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান? তারা হয়তো আপনাকে ভুল বলেছে, আপনি এখন তাড়াতাড়ি এখানে চলে আসেন, আপনার খুব দরকার। আর আমি আর কোনো কিচ্ছু শুনতে চাই না। আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি না, আমার মাথা কাজ করতেছে না, আমি কি করব না করব বুঝতে পারতেছি না। আমি 5 মিনিটের ভেতরে আপনাকে বাসায় দেখতে চাই। এখন তুমি আমাকে আপনি বলে সম্বোধন করতেছো? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তোমাকে না বলেই বেরিয়ে এসেছি। আমি 5 মিনিটের ভিতর বাসায় যাচ্ছি। আমি দরকার হলে দৌড়াতে দৌড়াতে যাব, কোনো সমস্যা নাই। যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তোমার দোষ। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমাকে দৌড়ে আসতে হবে না। তোমাকে 10 মিনিট সময় দিলাম, তুমি হেঁটে হেঁটে সুন্দরভাবে চলে আসো। 10 মিনিটের ভেতরে যদি না পাই তাহলে কিন্তু তোমার খবর খারাপ আছে। তোমাকে আজকে আমি আমার বিছানায় শুতে দেব না, তুমি একা আজকে বাইরে থাকবে। আজকে তোমার জন্য একটা শাস্তি। আচ্ছা, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, আমাকে নিয়ে টেনশন করিও না। আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর আমি একটু কাজের জন্য এখানে এসেছিলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি অলরেডি আমি। আর তুমি এর মধ্যে ফোন দিয়ে দিলে। আচ্ছা, আমি যাচ্ছি, একদম টেনশন করবে না। আমি এখন কথা বলতে পারবো না, আমার মাথা ব্যথা করতেছে টেনশনে।
আর তুমি আমাকে না বলে গিয়েছো কেন? তার তো শাস্তি তোমার আজকে হবেই। আর আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি এখন তাড়াতাড়ি চলে আসো। তারপর আমি ফোনটা রেখে দিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে, কারণ এখন আর বাইরে থাকা যাবে না। 10টা পার হয়ে গিয়েছে অলরেডি, আর আমি ঈশিতাকে না বলে এসেছি। আমি তো ভেবেছিলাম কি না কি ঘুরতে যাই, আজকে বাসায় যাই হোক, তেমন কোনো কিছু হয়নি। ঠান্ডা মেজাজে কথা বলছে আমার সাথে, একটু রাগ উঠেছে। তাকে না বলে এসেছি, তার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু আমাকে রাগ ভাঙাতে হবে, এটাই আমার কর্তব্য। এখন তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, না হলে আবার কখন কি করে বলা যায় না। 10 মিনিটে আমাকে এখন বাসায় যেতে হবে, এখানে বকবক না করে। তারপর আমি বাসার কাছাকাছি চলে আসলাম। আরে, এটা আমি কোথায় চলে আসলাম? আমি আমার বাড়িটা চিনতে পারতেছি না। এটা কেমন সাজে সাজিয়েছে আমাদের বাসাটা, বুঝতেছি না তো। এরকম ভাবে সাজিয়েছে কেন বাড়িটা, আমি কিছু বুঝতেছি না। মনে হচ্ছে এখানে আজকে কারো বিয়ে। তার মানে ছেলেগুলো যেটা বলেছে সেটা সত্যি। আঙ্কেলের কি কেউ চলে এসেছে আজকে, নাকি আমাদের বুঝতে পারতেছি না। আমাকে না জানিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে, নাকি আমাকে সারপ্রাইজ দিবে। দেখি কোনটা হয়। এত আশা করা ভালো না, পরে আবার বাসায় গিয়ে দেখবো অন্যজনের বিয়ে। আগে বাসায় তো যাই, তারপরে দেখা যাবে যে আমাদের বিয়ে না, অন্য কারো বিয়ে। তখন আবার আমার মুখে ছাই পড়ে যাবে। তার জন্য নিজেকে কন্ট্রোল করলাম যে যদি আমাদের বিয়ে হয় তাহলে তো আজকে রাতে খেলা হবে, আর যদি আমাদের বিয়ে না হয় তাহলে তো মুখে চুনকালি পড়ে যাবে। পরে দেখা যাবে যে অন্যের বিয়ে আমাকে উপভোগ করতে হবে, আর আমার সব চিন্তা ভাবনা ভুল। আর তখন দেখা যাবে যে আমি পুরো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে আছি। দ্রুত বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এটা কি আমাদের বাসা? মানে আমরা যেখানে থাকি সেটা, নাকি অন্য কোথাও চলে আসলাম? এত সুন্দর করে সাজানোর কি আছে? আমার চোখ দুটো শুধু ঈশিতাকে খুঁজতেছে, কিন্তু ঈশিতাকে এত ভিড়ের মাঝে খুঁজে পাচ্ছি না। এত মহিলা, এত মেয়ে, এত ছেলে আসলো কোথা থেকে এই 2-3 ঘন্টার ব্যবধানের ভিতরে? আমি তো বুঝে উঠতে পারতেছি না। আমি তো 2 থেকে 3 ঘন্টা হলো বাহিরে গেলাম, আর তাতেই চেহারা পরিবর্তন। কিন্তু এই ভিড়ের মাঝে ঈশিতাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? এখন তাকে খুঁজে বের করতে হবে, তার কাছে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমরা যে রুমে থাকি সেই মহিলা দিয়ে ভর্তি, কাউকে কিছু বলতেও পারতেছি না লজ্জায়। আর কেউ আমাকে চেনে না। কোনোভাবেই ঈশিতাকে খুঁজে পাচ্ছি না। মাথা একদম নষ্ট হয়ে আছে। ঈশিতাকে এখন কেমনে খুঁজে বের করব, আমার মাথা কাজ করতেছে না। তারপর একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে এখানে যে একটা নতুন আপু আছে তাকে কি তুমি চেনো? ছেলেটা বলল হ্যাঁ চিনি, তো আমাদের ভিডিও শুট করতে বলেছে। আজকে তার আর একটা ভাইয়ের বিয়ে। এখন আমি বুঝতে পারলাম পুরো বিষয়টা, কারণ আমি এখন শিওর হয়ে গেলাম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। গতকাল রাতে বলেনি। আচ্ছা, আমি তাহলে ঈশিতার প্ল্যানটা নষ্ট না করি। ঈশিতাকে কষ্ট দিয়ে লাভ কি? সে যদি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমি এক মুহূর্তে তার এত কষ্টের ফলগুলো বিফলে যেতে দিব কিসের জন্য? আমি চুপচাপ থাকবো, আমি মনে করব আমি কিছু জানি না। তারপর ছেলেটার সাহায্য নিয়ে আমি ঈশিতার কাছে চলে আসলাম। এসেই দেখি ঈশিতা গোসল শেষ করে বিছানার উপর বসে আছে। আমি বুঝলাম না এভাবে বসে থাকার কি আছে, অনেক মহিলার ঘরের ভিতরে। তারপর আমি কারো বাধা তোয়াক্কা না করে রুমের ভেতর প্রবেশ করে দেখি ঈশিতা মাঝখানে বসে আছে। মনে হচ্ছে এখন তাকে বউ সাজানো হবে। কিন্তু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আর শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। হয়তো পাগলিটা আমাকে অনেকক্ষণ ধরে দেখতেছে না, তার জন্য তার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। আরে আমি চলে এসেছি, তোমার এইভাবে ভেঙে পড়ার কি আছে? আর আমি সত্যি খুবই দুঃখিত, আমি তোমাকে না জানিয়ে গিয়েছি। আমি তোমাকে দেখলাম যে তুমি রান্না করতেছো, আর আমি ভাবলাম যে আমার বেশিক্ষণ লাগবে না, তোমার রান্না শেষ হওয়ার আগেই চলে আসবো। কিন্তু সেখানে কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, কিছু কথাবার্তা বললাম। তারা নাকি আমার বয়সী, তারাও অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, তাই তাদের সাথে গল্প গুজব করলাম। তার জন্য একটু লেট হয়ে গেল। আর তাদের সাথে কিছু কথা বললাম। এখানে কি আমি কিছু টিউশনি করাতে পারবো? তাদের সাথে কথা বলতেই দেরি হয়ে গেল। তোমাকে একবারের জন্য আমি বলেছি তোমাকে এখন কাজ করতে হবে না, তোমাকে এখন টিউশনি করাতে হবে, ইত্যাদি ইত্যাদি। তুমি কিসের জন্য গিয়েছো বলছি না, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। তুমি আমাকে এইভাবে না বলে চলে গিয়েছো। আমাকে নিয়ে গেলে সমস্যা কি হইতো শুনি? আমিও যেতাম তোমার সাথে, দেখে আসতাম। কিন্তু তুমি স্বার্থপরের মতো আমাকে একা রেখে চলে গেলে। তোমার সাথে আমি কথা বলবো না। তুমি এখানে এসেছো কিসের জন্য? বেরিয়ে যাও। তুমি যেহেতু বলতেছো তাহলে তো রুম থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা থাকো তাহলে, তুমি সবার সাথে আজকে গল্প করো। আর এখানে কি অনুষ্ঠান হচ্ছে? আমি তোমাকে যখন বললাম যে বাসার ভিতরে নাকি অনুষ্ঠান হচ্ছে, তুমি আমাকে মিথ্যে বললে। আর এখন কি হচ্ছে? আজকে কি হচ্ছে বাসার ভিতরে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কি করে বলবো? আমি তো কিছু জানি না। মানে মুরব্বী চাচা বললো যে
আজকে নাকি একটা অনুষ্ঠান আছে, আর উনি ওনার আত্মীয় স্বজনদের দাওয়াত করেছে। আমার এখানে জানার কি আছে? আমি তো কিছুই বুঝতেছি না কি হচ্ছে। আমি তাড়াতাড়ি গোসল করলাম, কারণ হচ্ছে যে পরে আবার সবাই গোসল করতে ধরলে আমার গোসল করা হবে না, আর আমি গোসল না করে থাকতে পারি না, সেটা তুমি ভালো করে জানো। তার জন্য আমি তাড়াতাড়ি সবার আগে গোসলটা করে নিলাম, পরে যতই করে ভিড়ে পড়তে যেতে না হয়। আচ্ছা, তাহলে তুমি চেঞ্জ করে বাইরে আসো, আমি তোমাকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। কারণ এখানে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, আমাদের এখানে থেকে লাভ কি? আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। চাচা কোথায় তাকে তো আমি দেখতে পেলাম না। বাহিরে চলো, বাহিরের আবহাওয়া অনেক ভালো লাগবে। তোমার কমন সেন্স বলতে কিছুই নাই চাচা। আমাদের এত ভরসা করে, আমরা ওনার ভরসাকে তোয়াক্কা করে এখন তাকে বলবো যে আমার বাইরে যাব, তাহলে তিনি কি মনে করবেন? আমাদের কেমন একটা বিষয় হয়ে গিয়েছে, আমাদের কেমন একটা বিষয় হয়ে দাঁড়ায় না। তিনি তো আমাদের একটা ভরসা করে তার ভরসা রাখতে হবে, তো আমাদের একটা ভরসা করে তার ভরসা রাখতে হবে। আর এখানে দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে, তোমাকে খুঁজছিল, তুমি তো পাত্তাই দিলে না তাকে। আচ্ছা, অনেক হয়েছে। এখন তাহলে তোমাকে যে কাজগুলো করতে বলেছে সেগুলো শেষ করো, আর আমি দেখি কি কি করতে পারি। সুন্দরভাবে সবকিছু দেখাশোনা করতেছি, তুমি তোমার কাজ শেষ করো, আমি আমার কাজ শেষ করতেছি। কথাটা বলে ঈশান বাইরে চলে গেল, আর আমি সবাইকে সবকিছু প্ল্যান মাফিক বুঝিয়ে দিলাম। সবাই ঈশানকে ধরে মানে ভিজিয়ে দিল, যাতে করে তার গোসল করিয়ে দিতে পারে। সবাই অনেক মজা করতে লাগলো, যত ছেলেগুলো আছে সবাইকে নিয়ে অনেক মজা করলাম। তারপরে ঈশান শেষ পর্যন্ত উপায় না পেয়ে গোসল করে নিল, আর আমি এদিকে গোসল করে নিয়ে সাজুগুজু করে নিলাম। সাজুগুজু করেছি, আর কিছু জিনিস আছে সেগুলো এখনো করি নাই, করব, কিন্তু ঈশান যাতে বুঝতে না পারে। সবাই অনেক মজা মাস্তি করতেছে, অনেক আনন্দ করতেছে, পিচ্চিগুলো চিল্লাচিল্লি করতেছে। বিয়ে বাড়ি বলে কথা, গ্রামের পরিবেশটা অন্যরকম। সবাই সবার মতো মন খুলে আড্ডা দিচ্ছে, আমার সাথে সবাই এসে কথা বলতেছে, ঈশানের সাথে কথা বলতেছে। সবাই আমাদের কতটা আপন করে নিয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সবকিছু ঠিকঠাক মতো চলতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, আর মুরব্বী চাচা এতক্ষণ বাসায় চলে আসলো। আসার কথা ছিল দুপুরে, কিন্তু আসতে পারেননি। আমাকে ফোন করে বলে দিয়েছিল উনি একবার কাজী সাহেবের সঙ্গে করে নিয়ে চলে এসেছে। সবকিছু কমপ্লিট, কারণ অনেক কাজের লোক আছে, তারা সবকিছু কমপ্লিট করে রেখেছে। এখন শুধু কাহিনী বাকি, মানে আমার আর ঈশানের বিয়েটা কমপ্লিট হওয়ার বাকি। আমি সবার সাথে কুশল বিনিময় করলাম, তারপর সবকিছু প্ল্যান মাফিক চলতে লাগলো। আর হঠাৎ করে আমি ঈশানের কাছে চলে গেলাম, আর তার চোখ দুটো বেঁধে ফেললাম। ঈশান তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, পরে আমার কণ্ঠ শুনে নিজেকে ঠিক করে নিল। আর আমিও ঈশানকে সুন্দরভাবে নিয়ে আসলাম রুমের ভেতর, আর সবাইকে রুম থেকে বের করে দিলাম। তারপরে ঈশানকে আমি নিজের হাতে সাজিয়ে দিতে লাগলাম। অবশ্য সবকিছু আমি খুলে দেখি নাই। ঈশান অবশ্য অনেক লজ্জা পাচ্ছিল, আমাকে অনেকবার মানা করেছিল যাতে করে আমি তার এইভাবে ইজ্জত নষ্ট না করি। আমি আমার জামাইকে সাজিয়ে দিচ্ছি, হাস্যকর একটা বিষয়। আমি অনেক মজা করলাম। তারপরে ঈশানের সাজুগুজু করা শেষ করে দিয়ে, ঈশানের চোখ খুলে দিয়ে আমি একদম বউ সাজি ঈশানের সামনে গিয়ে বসে পড়লাম। ঈশান আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা আমি কাছে দেখেছি। এটা কি সত্যি আমার সিনিয়র বড় আপু, যার পিছনে আমি এতদিন ঘুরঘুর করার পর বউ হিসেবে পেতে আমি এতটা মরিয়া? সে কি সত্যি আজকে আমার জন্য বউ সেজে বসে আছে? নাকি আমি মিথ্যা দেখতেছি? নাকি আমি ঘুমের ঘোরে স্বপ্নে বিভোর, বুঝতেছি না। জি জনাব, আপনি যেটা দেখতেছেন সেটা সত্যি দেখতেছেন। আপনার সিনিয়র বড় আপু আপনার জন্য বউ সেজে বসে আছে। শুধু এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম যে আমি আমার জুনিয়র ভাইকে কবে বিয়ে করে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো। আজকে তোমাকে এত সুন্দর লাগতেছে যেটা বলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তোমার টানা টানা চোখে কাজল দিয়েছো, ঠোঁটে লিপস্টিক, এক কথায় পরীর মতো লাগতেছে তোমাকে। লাল শাড়িতে, লাল বেনারসি, সত্যি অসাধারণ লাগতেছে। আমি তোমার যতই প্রশংসা করি সেটাই কম হয়ে যাবে। হয়েছে, আর আমাকে পাম দিয়ে কথা বলতে হবে না। তোমাকেও কিন্তু সত্যি অনেক সুন্দর লাগতেছে, সাদা পাঞ্জাবি, অসাধারণ লাগতেছে তোমাকে। তুমি তো আমাকে বললে না যে আজকে আমাদের বিয়ে। আমি তো কনফিউশনে ছিলাম যে কার বিয়ে, আর তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিবে, সত্যি আমি কল্পনা করতে পারিনি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার সিনিয়র বড় আপু, এখন তো আর আপু বলা যাবে না, সিনিয়র বউ। আচ্ছা এখন যাও, তুমি অন্য রুমে চলে যাও, আমি রুমে থাকবো। বিয়ের রীতিমতো নিয়ম অনুযায়ী সবকিছু হবে। আমাকে দেখার কথা এখন ভুলে যাও,
একদম বাসর রাতে দেখা হবে। আর এখন যদি আমরা বেশি কথা বলি তাহলে গ্রামের লোক কি বলবে বলো? তুমি যাও, তুমি এখন অন্য রুমে যাও, আমি রুমে থাকবো। আমার তো এখন যেতে ইচ্ছে করতেছে না। আমার পরীক্ষা দেখে আমি তো এখন কোথাও যেতে পারবো না। আমাকে এখন যেতেই হবে, না গেলে হয় না। একসাথে বসে থাকলে সমস্যা কি? একটু পর তো বিয়েই হচ্ছে, তারপর একসাথে থাকবো। এখন একসাথে থাকলে সমস্যা কি? একটু পর যখন আমরা একসাথে থাকতে পারবো, তাহলে এখন একসাথে থেকে লাভ কি? আমি সেটাই বুঝতেছি না। এখন যেটা বলতেছি সেটা করো, না হলে কিন্তু মাইর দেবো তোমাকে। আচ্ছা, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন আমি তাহলে যাচ্ছি। আর বাসায় দেখছো কত সুন্দরভাবে আয়োজন করেছেন, আর সবাই কি মজা আনন্দ করতেছে। আমি সত্যি অবাক। শহরে এরকম বিয়ের অনুষ্ঠান হয় না। সবাই রিসেপশনে যায়, সবার মতো সেলফি তোলে, ভিডিও করে, এইটা করবে ওইটা করে। কিন্তু এখানে দেখতেছো একদম ভিন্ন একটা বিচিত্র। কতই না আনন্দদায়ক বিয়ে হচ্ছে আমাদের। আচ্ছা, এখন যাও তুমি তোমার রুমে, আর আমি এদিকে আমার সবকিছু ঠিক করে নেই। আর এখন তো আমার কিছু কাজ বাকি আছে, তুমি বেরিয়ে গেলে আমি কাজ শেষ করব। প্লিজ তুমি এখন তোমার রুমে যাও, গিয়ে সবার সাথে গল্প করো। অনেক ছেলে আছে, তাদের সাথে আজকে তুমি জমিয়ে আড্ডা দিতে পারো। তারপর আমি চলে আসলাম, কারণ এখন যত অজুহাত দেখিয়ে সেখানে থাকবো, পরে আমাদের বিয়ের জন্য লেট হয়ে যাবে। তার জন্য আমি আর অজুহাত দেখালাম না, বেরিয়ে আসলাম। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর এখন একদম উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করেছে সবাই মিলে। এত সুন্দর লাগতেছে, সেটা বলে বোঝানো সম্ভব না। সবাই নাচানাচি করতেছে, কেউ গান গাইতেছে, মানে অনেক মজা করতেছে। সবাই মন খুলে আনন্দ করতেছে, যেটা শহরে কখনোই দেখা যায় না। শহরের বিয়েতে অন্যরকম একটা উৎসব থাকে, সেটা গ্রামের বিয়ের তুলনায় অনেক কম। আমার এখন যেটা মনে হচ্ছে, আমি সার্থক, কারণ আমার বিয়েটা গ্রামে হচ্ছে, আর গ্রামের কালচারে হচ্ছে। সবাই আমাকে টেনে নিয়ে গেল, আমিও সবার সাথে নাচানাচি করলাম। তারপর ঈশিতাকে কয়েকটা মেয়ে নিয়ে আসলো। ঈশিতাও অনেকক্ষণ যাবত নাচানাচি করলো। সব শেষ করে মুরব্বী চাচা বলে দিলেন, এখন বিয়ে শেষ করে বাকি আনন্দ পরে হবে। সারা রাত পড়ে আছে আনন্দ করার জন্য। ওনার কথা অনুযায়ী সব চলতে লাগলো। আর চাচা আজকে অনেক খুশি, সবাইকে কাছে পেয়েছে আজকে। উনি অনেক আনন্দ করেছে। ওনার দিকে তাকালে বোঝা যায় যে আজকে উনি কতটা খুশি। হয়তো আমরা তাকে খুশি করাতে পেরেছি। আমি আজকে সার্থক যে একটা মানুষকে আমরা খুশি করাতে পেরেছি দুজন মিলে। আর উনি যে এত মহৎ মানুষ, সেটা ওনাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না যে এত মহৎ মানুষ গ্রামে থাকে। সব শেষ করে যখন আমাদের বিয়েটা যখন হয়েই যাচ্ছে, তখন কেমন জানি আমার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আর আব্বু আম্মুর কথা প্রচুর মনে পড়ে গেল। আমি ঈশানকে কিছু বলতে পারতেছি না। এরকম একটা পরিস্থিতিতে আমি কিভাবে কান্না করতে পারি? এখন যদি আমি কান্না করি তাহলে ঈশান ভেঙে পড়বে, কারণ ঈশান আমার থেকে ছোট। আমি যদি বুঝতে পেরেও অবুঝের মতো কাজ করি তাহলে তো ঈশানকে ধরে রাখা যাবে না। তাই আমি নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করলাম। নিজের যাই হোক সেটা মেনে নিতে হবে। ভালোবাসার মানুষকে যেহেতু পেয়েছি, তার মানে বাবা মাকে যে কোনো প্রকারে হোক ম্যানেজ করে নিতে পারবো। সবকিছু বাধা বিপত্তি পেরিয়ে এসে কাজী সাহেব আমাদের বিয়েটা সম্পূর্ণ করে দিলেন। আর আজকে থেকে আমরা দুইজন স্বামী স্ত্রী। আর আমাদের মাঝে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক নেই। আজকে থেকে আমরা স্বামী স্ত্রীরা সারা জীবন দুজনে যেন একে অন্যের সাথে থাকতে পারি, সেই ওয়াদাবদ্ধ করিয়ে দিলেন তিনি। তারপর ঈশান আমার হাতটা নিজের হাতে নিয়ে নিল আর সবাইকে সাক্ষী রেখে ওয়াদা করলো যে মৃত্যুর আগ পর্যন্ত ঈশান আমার হাত কখনো ছেড়ে দিবে না। সবাই আমাদেরকে দোয়া দিয়ে চলে গেলেন। খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো বাসায় চলে গেলেন, কারণ রাত অনেক গভীর হয়েছে। রাত 12টা পার হয়েছে, 1টা বাজতে চলেছে। আর গ্রামের রাত 12টা মানে গভীর রাত। তারপর সবাই আমাকে রুমের ভেতরে নিয়ে আসলেন। আমি তো পুরাই টাসকে খেয়ে গেছি। এদিকে আমাদের রুম এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো কল্পনাও করতে পারতেছি না। এদিকে বিয়ের ঝামেলার জন্য আমি অনেকক্ষণ থেকে রুমে আসি না। প্রায় 3 থেকে 4 ঘন্টা হইল যে বাইরে আছি। আর এই সময়ের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের দুজনের জন্য। আমি কখনো বলতে পারতেছি না যে এত সুন্দর করে তারা রুমটা আমাদের জন্য সাজিয়ে রাখবে। কিন্তু একটা বিষয় খুব ভালো লাগতেছে, আজকে কেন জানি লজ্জা লাগতেছে আমার। আমি বুঝতেছি না এত লজ্জা কিসের জন্য হচ্ছে আমার। আগে তো আমার এরকম লজ্জা লাগেনি।
তাহলে আজকে কেন এত লজ্জা লাগতেছে আমি নিজেই বুঝতেছি না। ঈশানের জন্য আমি অপেক্ষা করতেছি। সবাই আমাকে বিছানার উপর সুন্দর ভাবে বসিয়ে রেখে চলে গিয়েছে। আমার বিছানাটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, অনেক সুন্দরভাবে। তারপর সব প্রকার প্রহর শেষ করে ঈশান ভেতরে আসলো আর ভেতর থেকে রুমের দরজাটা দিয়ে দিল। আর আমার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। আমি বুঝতেছি না, আগে তো আমার সাথে এরকম হয়নি, আজকে কেন এরকম হচ্ছে আমার মাথায় ঢুকতেছে না। তারপর ঈশান ধীরে ধীরে আমার কাছে চলে আসলো আর আমি ঘোমটা দিয়েছিলাম। ঈশান সামনে এসে আমার ঘোমটাটা তুলে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি চোখ বন্ধ করে নিয়েছি লজ্জায়। আমি কেন জানি আজকে ঈশানের দিকে তাকিয়ে থাকতে পারতেছি না। আপনা আপনি চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। আমি ইচ্ছা করলেও চোখ খুলে ঈশানের দিকে তাকিয়ে থাকতে পারতেছি না। ঈশানের চোখে চোখ রাখবো এই সাহস হচ্ছে না আজকে। আমি জানি না আজকে আমার এমন হচ্ছে কেন। এটাই মনে হয় স্বামী স্ত্রীর একটা সম্পর্কের নমুনা, যে স্বামীর চোখে চোখ রেখে স্ত্রীরা কথা বলতে পারে না। আজকে সত্যি তোমাকে অসাধারণ লাগতেছে। আর কি বলবো, তোমার যতই প্রশংসা করি না কেন আজকে সব কম হয়ে যাবে। তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে। আমি চুপ করে আছি, কোনো কথা বলতে পারতেছি না, লজ্জা লাগতেছে আমার। আমি এখন কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। ঈশান আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে আর আমি এত লজ্জা পাচ্ছি কিসের জন্য? আর আমি তো তার সাথে কয়েকদিন ছিলাম রাত্রে, দুজনে একে অন্যের সাথে কথা বলেছিলাম, গল্প করেছিলাম, কিন্তু আজকে লজ্জা পাচ্ছি কেন? কেন এরকম হচ্ছে কেন? কি হলো, কথা বলবে না আমার সাথে? এভাবে চুপ করে থাকো তুমি? তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি কার সাথে কথা বলবো শুনি? তুমি যদি এভাবে নীরব হয়ে শুধু সবকিছু শুনে যাও তাহলে আমি ঘুমিয়ে পড়ি। আজকে কি ঘুমানোর জন্য বিয়ে করলাম? আমি কি তোমাকে ঘুমাতে দেব? সেটা কি তোমার বিশ্বাস হয়? আর তুমি কোন সাহসে বলো যে তুমি ঘুমিয়ে পড়বে? সাহস হয় কি করে তোমার? তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে না ঘুমিয়ে আমি কি করব? আমি তো একা একা বকবক করতে পারি না, তুমি তো ভালো করে জানো। এখন যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তো আমাকে এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেক ক্লান্ত, তাই না? এত তাড়াতাড়ি ক্লান্ত হলে কিভাবে হয় শুনি? আমাদের যে একটা চ্যালেঞ্জ আছে সেটা কি ভুলে গিয়েছো? বিয়ে তো হয়ে গেল, এখন দেখা যাবে তোমার এত রোম্যান্স কোথায় যায়। আর তুমি যদি ক্লান্তির কথা বলে ঘুমিয়ে পড়ো তাহলে কি আমি তোমাকে ঘুমাতে দেব? তোমার এটা বিশ্বাস হয়? আচ্ছা, অনেক হয়েছে, এখন বলো কি বলবে। আমার সত্যি ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমিয়ে যাব, কারণ আমার এখন ঘুমাতে হবে। আমার প্রচুর ক্লান্ত লাগতেছে, সারাদিন আজকে ক্লান্ত ছিলাম, আর এখন একটু যদি ঘুমাতে না দাও তাহলে তো আমি শেষ। আমি ইচ্ছাকৃতভাবে ঈশিতাকে রাগিয়ে দিতে লাগলাম। আমি তো এখন ঘুমাবো না, আমার মাথায় অন্য কিছু। আমি শুধু ঈশিতাকে রাগানোর জন্য এরকম করতেছি। দেখি ঈশিতা কি করে আমার উপর। তোমার মাথা ফাটিয়ে দেব। আমাকে রাগানো হচ্ছে তাই না? আমি ভালো করে জানি তুমি আমার সাথে ছলনা করতেছো। আর কোনো ন্যাকামি হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, নফল নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে দোয়া দরুদ পড়বো। তারপর কি সেটা তো আর বললে না। আচ্ছা, যেহেতু নামাজের কথা বলেছো আর কোনো ফাইজলামি হবে না। এখন চলো দুজন অজু করে আসি, আর তুমি একটা সিম্পল জামা পরে আসো, তারপর নামাজে আসো। তুমি যাও, আমি একটা জামা পরে অজু করে তারপর নামাজ পড়বো, আর কোনো কথা হবে না। তুমি তো এমনিতেই বেশি বকবক করো আর নিজের মুখটা একদম বন্ধ রাখো। তারপর সে তার কথা মতো সবকিছু করতে লাগলো, কারণ এখন যেহেতু নামাজ পড়তে হবে আর ঈশিতা বলেছে, তাহলে এখানে বেশি কথা বলে লাভ নেই। নামাজ শেষ করে দুজনে বিছানায় গিয়ে আবারও বসে পড়লাম। আমি তো ফিদা হয়ে গিয়েছি তার এরকম রূপ দেখে। মনে হচ্ছে যে সে আরো রূপবতী হয়ে যাচ্ছে দিন দিন। আমি কি করব না করব বুঝতে পারতেছি না। আমার এখন লজ্জা লাগতেছে। ঈশিতা শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পলক পর্যন্ত সে নড়াচ্ছে না। তার হাত দিয়ে আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলো, আর আমি তো একটু সুযোগ পেয়ে গেলাম। আমি ধীরে ধীরে ঈশিতাকে আমার কাছে নিয়ে আসলাম। ঈশিতার দিকে দেখলাম যে সে লজ্জায় চোখ খুলে আমার দিকে তাকাতেই পারতেছে না, সে লজ্জায় চোখ বন্ধ করে নিচ্ছে। তাতে আমার কি? আজকে আমি আমার ভালোবাসার মানুষটাকে বৈধভাবে কাছে ট্রেনিং দিব, তাতে কার কি আসে যায় সেটা দেখার সময় নেই আমার। বিয়ে করে নিয়েছে আমার বউ, এখন আমাদের ভালোবাসাটা একদম পবিত্র। ঈশিতা কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না। আমি আমার ঠোঁট দিয়ে ঈশিতার ঠোঁট দুটোকে আবদ্ধ করে নিলাম, যাতে করে ঈশিতা কোনো কথা বলতে না পারে আমার সাথে। আজকে আর কোনো বাধা দিলাম না আমি ঈশানকে, এখন বাধা দিয়ে লাভ নেই। আজকে তো আমরা স্বামী স্ত্রী, আর এতদিন আমরা ছিলাম বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এর মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল,
কিন্তু আজকে তো সব সীমা পার করে চলে এসেছি। আজকে দুজন দুজনকে কথা দিয়েছি সারা জীবন একসাথে থাকার, সুখ দুঃখ হাসি কান্না সবকিছু ভাগাভাগি করে নিয়ে যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন একসাথে পথ চলার অঙ্গীকার করেছি আমরা দুজন। আমি শুধু ঈশানের হাত দুটো চেপে ধরেছি আর ঈশান এক টান দিয়ে তার বুকের মাঝে আমাকে নিয়ে নিল আর তার ঠোঁট দুটো আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। আজকে আমার ফিলিংসটা অন্যরকম। আজকে আমি তাকে ছেড়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছি না, আর সে আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে না। আজকে শুধু দুজন দুজনকে ভালোবাসবো। তারপর ঈশান ধীরে ধীরে তার ঠোঁট দুটো আমার গলায় বসিয়ে দিল। আমার এদিকে মনে হচ্ছে যে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই অনুভূতিটা। মুহূর্ত এটা শুধু সম্ভব যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসবেন এবং আপনার ভালোবাসার মানুষের ভালোবাসা উপভোগ করবেন। আপনি তখন এটা ফিল করা সম্ভব। তারপর ঈশান আর আমি ভালোবাসার সাগরে তলিয়ে গেলাম, যে সাগরের তলদেশ বলতে কিচ্ছু থাকে না, শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকে। তারপর দুজনে নতুন একটা ভবিষ্যৎ প্রজন্ম খোঁজার জন্য বেরিয়ে পড়লাম ভালোবাসার সাগরে। আপনাদের লজ্জা করে না? আপনারা এখনো এখানে আছেন? যান আপনি, আপনারা ভালোবাসার মানুষকে নিয়ে বিয়ে করে নেন, আর যারা বিবাহিত আছে তারা আপনার ভালোবাসার মানুষকে গিয়ে জড়িয়ে ধরে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। এখন আমরা বিদায় নিচ্ছি, আর আপনাদেরকে আমরা এসব বলবো না, কারণ এখন আমাদের লজ্জা করবে এসব বলতে। আর আমি আপনাদের কিছু বলতেছি না। আপনি আপনার ভালোবাসার মানুষকে আপন করে নেন, তার সাথে আদর বিনিময় করেন,